আজকে আমাদের আইনিক ইকুইলিব্রিয়াম শেষ হয়ে যাবে টপিক থিওরি। আমাদের লাস্ট দুটো পার্ট পড়ে রয়েছে কনসেপ্ট, সেটা হচ্ছে বাফার সলিউশন আর সলিবিলিটি প্রোডাক্ট। ঠিক আছে, সিম্পল জিনিস, তবে বাফার সলিউশন দিয়ে নিউমেরিক্যাল আসার চান্সটা খুব হাই। কীভাবে নিউমেরিক্যাল আসবে? ডাইরেক্ট তোকে বাফার বলে দেবে না, তোকে বুঝে নিতে হবে যে সলিউশনের ভিতরে বাফার তৈরি হচ্ছে। কীভাবে না আসে তো নিউমেরিক্যাল না করা অবধি বোঝা যাবে না। তবে আগে বাফার জিনিসটা কি সেটা বুঝলে তবে নিউমেরিক্যালের মধ্যে আমরা চিহ্নিত করতে পারবো যে হ্যাঁ দিস ইজ বাফার। যাই হোক, তাহলে আগে আমরা কনসেপ্টটা পড়ে নিই, তারপরে আমি বইয়ে যেভাবে মার্ক করে দিই সেভাবে মার্ক করে দেবো, বই থেকে সেটাই পড়ে নিবি ভবিষ্যতে। আগে কনসেপ্টটা বলছি। তাহলে বাফারের কিছু একটা বাংলা নাম এখানে দেওয়া ছিল দেখছিলাম, হ্যাঁ প্রতিরোধক দ্রবণ। ঠিক আছে, যাই হোক বাফার ওয়ার্ডটা ইউজ করবি পরীক্ষাতে। বাংলায় ইংলিশ ওয়ার্ডটাকে বাংলাতে বাফার লিখলেও নাম্বার কাটবে না, চিন্তা নেই। সো বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন। বাফার সলিউশন বলার আগে একটা কথা বলি, ধর একটা নিউট্রাল সলিউশন রয়েছে ওয়াটারের মধ্যে তুই যদি বাইরে থেকে অ্যাসিড অ্যাড করে দিস তাহলে সলিউশনটা অ্যাসিডিক হয়ে যাবে। তার মানে কি সলিউশনে H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে। H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে মানে H3O+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে। কারণ আমরা তো শুরুর দিকের ক্লাসে দেখেছিলাম আয়নিক ইকুইলিব্রিয়ার যে সলিউশনের ফ্রি H+ আয়ন থাকতে পারে না। আচ্ছা, তাহলে সলিউশনে H+ আয়নের কনসেন্ট্রেশনটা যত ইনক্রিজ করবে পিএইচটা ডিক্রিজ করবে, 7-এর নিচে নেমে যাবে। আর যদি বাইরে থেকে বেস অ্যাড করে দেওয়া হয় NaOH তাহলে সেক্ষেত্রে পিএইচটা 7-এর থেকে পেরিয়ে যাবে ইন দ্য সেন্স বেড়ে যাবে। এটাই হবে। তাহলে অ্যাসিড বা বেস অ্যাড করলে সলিউশনের পিএইচে চেঞ্জ আসে। তাহলে বাফার কি? সেখানে বাফার হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনের মধ্যে বাইরে থেকে অ্যাসিড বা বেস অ্যাড করলে সলিউশনের পিএইচটা চেঞ্জ হয় না। এ কথাটা বললাম, এবার আমি আমার নিজের কথাটাকে কারেক্ট করব। পিএইচটা চেঞ্জ হয় না এটা বলবো না, আমরা বলবো পিএইচ চেঞ্জ হওয়াকে রেজিস্ট করে, আটকানোর চেষ্টা করে। কারণ পিএইচ চেঞ্জ হয় না মানে তোর মনে হতে পারে যত ইচ্ছা তত অ্যাসিড তুই ওখানে বা বেস ওখানে অ্যাড করবি পিএইচ চেঞ্জ হবে না, তা নয়। একটা সার্টেন লিমিট আছে, একটা সার্টেন লিমিট অবধি অ্যাসিড বা বেস অ্যাড করলে সে পিএইচটাকে চেঞ্জ হতে দেয় না। দ্যাট মিনস সে পিএইচ তো চেঞ্জ হতে চাইছে সলিউশনে, তাই না? ওই পার্টিকুলার সলিউশনটা কিছু একটা মেকানিজমের থ্রু ওই পিএইচ চেঞ্জটাকে রেজিস্ট করছে, আটকাচ্ছে, একটা লিমিট অবধি রেজিস্ট করতে পারবে, তারপরে কিন্তু পারবে না। তারপরে কিন্তু ওর কি বলবো ওই বাফার ক্ষমতাটা বা বাফার ক্যাপাসিটিটা ব্রেক করে যাবে। সেগুলোই আমরা বুঝবো, কোন মেকানিজমের থ্রু আটকাচ্ছে সেগুলোও বুঝবো। তাহলে রেজিস্ট করে এই ওয়ার্ডটা মনে রাখলে বা আটকানোর চেষ্টা করে মনে রাখলে কখনোই এই ভুল ধারণাটা হবে না যে বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না। একটা লিমিট আছে, একটা লিমিট অবধি চেঞ্জ হতে আটকায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে বাফার সলিউশন বুঝলাম। এবার বাফার সলিউশন কিভাবে তৈরি হতে পারে? তাহলে বাফার সলিউশনের আমি যদি ক্যাটাগরি বলি, বাফার সলিউশনকে ব্রডলি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা অ্যাসিডিক বাফার আর একটা বেসিক বাফার। এছাড়া পলিপ্রোটিক অ্যাসিডের দুটো সল্টও বাফার হিসাবে কাজ করতে পারে। কিভাবে সেটা পরে বোঝাচ্ছি। আগে আমরা অ্যাসিডিক আর বেসিক মেন টপিক দুটো আগে দেখে নিই, তারপরে ওই প্রসঙ্গে আসছি। আচ্ছা, তাহলে প্রথমে অ্যাসিডিক বাফার, তাই না? তাহলে প্রথমে আমরা পড়বো অ্যাসিডিক বাফার। আমি শুধু অ্যাসিডিক লিখলাম। তাহলে অ্যাসিডিক বাফার কি করে তৈরি হবে? কোনো একটা উইক অ্যাসিড নিতে হবে। ঠিক আছে, কি নিতে হবে? কোনো একটা উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড নিলে হবে না কিন্তু। উইক অ্যাসিড কেন নেবো? কারণ উইক অ্যাসিডটা সলিউশনে গিয়ে কমপ্লিটলি ডিসোসিয়েট হবে না এবং তারা সলিউশনের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে। সেই ইকুইলিব্রিয়ামটাকে আমরা এক্সপ্লয়েট করবো মানে কাজে লাগাবো বাফার মানে পিএইচটাকে রেজিস্ট করার কাজে। আচ্ছা, তাহলে একটা উইক অ্যাসিড কি নিতে পারি? অ্যাসিটিক অ্যাসিড CH3COOH নিলাম, প্লাস কি নিতে হবে? ওই পার্টিকুলার যে উইক অ্যাসিডটা নিয়েছি বা উইক ইলেকট্রোলাইট নিয়েছি, এক্ষেত্রে অ্যাসিডিক বাফার তাই অ্যাসিড নিয়েছি। তাহলে এই যে অ্যাসিড নিয়েছি এবং ওই অ্যাসিডটারই একটা সল্ট নিতে হবে। তাহলে অ্যাসিডের সল্ট কি করে আমরা বানাতে পারবো? যদি অ্যাসিডের সাথে বেস অ্যাড করে দিই তাহলে সল্ট জেনারেট হবে। তাহলে ওই সল্টটা অ্যাসিডটারও সল্ট বেসটারও সল্ট, তাই অ্যাসিডটার তো সল্ট ওটা। তাহলে NaOH অ্যাড করে দিলে ওই নিউট্রালাইজেশন রিয়াকশনে কি সল্ট তৈরি হবে? CH3COONA। আগের দিন আমরা দেখেছি সল্ট হাইড্রোলিসিসে এটা একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের রিয়াকশনের ফলে তৈরি হওয়া সল্ট। তাহলে CH3COONA তৈরি হবে। তাহলে কোনো একটা উইক অ্যাসিড এবং সেই উইক অ্যাসিডের সল্ট কী হিসাবে কাজ করতে পারে? বাফার হিসাবে কাজ করতে পারে। র্যান্ডাম কোনো সল্ট নিলে হবে না কিন্তু। সোডিয়ামের NaCl নিয়ে নিলে কিন্তু হবে না, ওটা সোডিয়ামের সল্ট মানে NaOH এর সল্ট দাঁড়ালো, অ্যাসিটিক অ্যাসিডের সল্ট হলো না কিন্তু। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সল্ট কখন হবে? অ্যাসিটেড পার্টটা থাকতে হবে, তাই না? আচ্ছা, আশা করি কথাটা বুঝতে পেরেছিস। কি করে বাফার হয় সেটা তো এক্সপ্লেনেশন করব আমরা। বাফার অ্যাকশন কিভাবে দেখাচ্ছে সেটা আমরা পড়বো। আগে এক্সাম্পলগুলো দেখি। অ্যাসিডিক বাফার হলো, এরপরে আমরা পড়বো বেসিক বাফার। তাহলে বেসিক বাফারে কি লাগবে? একটা উইক বেস লাগবে, NH4OH। আগের দিনই দেখলাম উইক বেস। এই NH4OH এর সাথে যদি একটা স্ট্রং অ্যাসিড HCl এর রিয়াকশন করিয়ে দিই তাহলে আমার কি সল্ট তৈরি হবে? NH4Cl। তাহলে ওটা ওই উইক বেসটার একটা সল্ট। তাহলে NH4OH and NH4Cl এরা একটা বাফার হিসাবে কাজ করবে।
তাহলে দেখলাম আমরা কোনো একটা উইক অ্যাসিড এবং তার সল্ট, উইক বেস এবং তার সল্ট সলিউশনে যদি আমি মিক্স করে দিই তাহলে সেই সলিউশনটা একটা বাফার হিসেবে কাজ করতে পারবে। এবার স্বাভাবিকভাবেই দুটো প্রশ্ন মাথায় আসছে, কেন পারবে আর কতটা অ্যামাউন্টে মেশাতে হবে, তাই না? কতটা অ্যাসিড দেবো, কতটা তার সল্ট দেবো, বা কতটা বেস দেবো, বেস ইন দ্য সেন্স উইক বেস, উইক অ্যাসিড। তাহলে কতটা উইক বেস দেবো এবং তার কতটা সল্ট দেবো, কতটা অ্যামাউন্টে মেশাবো, কতটা ভলিউমে কতটা মেশাতে হবে, এটা একটা অ্যামাউন্টের একটা প্রসঙ্গ মাথায় আসবে। এটা তো সেকেন্ড কোশ্চেন, কতটা দেবো। ফার্স্ট কোশ্চেন কেন দেবো, তাই না? এটা কীভাবে রেজিস্ট করছে সেটাই বাফার অ্যাকশন বলবো। সেই প্রসঙ্গ তো আমি আসছি ধীরে ধীরে, মেন প্রতিটা ইম্পর্টেন্ট টপিকই আমি আলোচনা করে দেবো। এবার যে কথাটা বলছিলাম যে এখানে বলি পলিপ্রোটিক অ্যাসিডের দুটো সল্ট। তাহলে পলিপ্রোটিক অ্যাসিড আগের দিন এক্সাম্পল বলছি, আগের দিন কথা বললাম H3PO4 দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? H3PO4 একটা পলিপ্রোটিক অ্যাসিড, ফার্স্ট স্টেপে ডিসোসিয়েট হয়ে এখানে যদি আমি H2O নিয়ে নিই, মানে প্লাস H2O যদি লিখি তাহলে এখানে H3O প্লাস লিখতে হবে, H3O প্লাস প্লাস H2PO4 মাইনাস বলেছিলাম। এটা একটা উইক অ্যাসিড, তাহলে এটা কি তার কনজুগেট বেস, তো এটা একটা কনজুগেট বেস। এই H2PO4 মাইনাসটা আবার সেকেন্ড স্টেপে কি হতে পারে, H2PO4 মাইনাসটাতে আমি যদি আবার একটা জলে ডিজলভ হয়ে আছে তাহলে H2PO4 মাইনাস থেকে H প্লাস আয়ন, জলের কাছ থেকে জল H2PO4 এর H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে নিয়ে H3O প্লাস আয়ন হয়ে যাবে, প্লাস এখানে একটা HPO4 মাইনাস তৈরি হবে, 2 মাইনাস তৈরি হবে। এটাই কনজুগেট বেসটা আবার এখানে অ্যাসিড হিসাবে কাজ করেছে, এটা তার কনজুগেট বেস পলিপ্রোটিক অ্যাসিডের। এটা আগের দিন বলছিলাম যে স্টেপ ওয়াইজ যে ডিসোসিয়েশন কনস্ট্যান্টগুলো আসছে সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্টগুলো কন্টিনিউয়াসলি কমতে কমতে থাকবে। এটা যদি এখানে আরও একটা স্টেপ আছে, HPO4 মাইনাসটা আবার একটা ছেড়ে PO4 3 মাইনাস তৈরি করবে, সে তো দেখিয়েছি আমি, আর টোটালটা লিখছি না, এখানে ডট 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 দিয়ে দিলাম যে এরপরে আরও স্টেপ আছে, ঠিক আছে? সো KA1টা KA2 এর থেকে বেশি, তাহলে এই রিয়াকশানটা তো দেখলি। এবার এখানেই আমি যদি জল না দিয়ে এই অ্যাসিডটাতে H3PO4 অ্যাসিডটাতে আমি যদি বেস অ্যাড করে দিই তাহলে কি হবে, H3PO4 এই বেশি বড় হয়ে গেল, H3PO4 এই অ্যাসিডটাতে আমি যদি একটা বেস, উইক অ্যাসিড এতে একটা স্ট্রং বেস দিয়ে দিলাম। উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস দিলে এখানে কি হবে, উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেস দিলে এখানে একটা সল্ট আর ওয়াটার তৈরি হবে। কি সল্ট তৈরি হবে, সল্ট যেটা তৈরি করবে NaH2PO4। একটা জিনিস ভালো করে দেখ, এখানে কি তৈরি হয়েছিল, H2PO4 মাইনাস, যেই NaOH দিয়ে দিয়েছি, NaOH H3PO4 এর কাছ থেকে NaOH এর OH মাইনাসটা H3PO4 এর কাছ থেকে H প্লাস আয়নটাকে নিয়ে জল তৈরি করেছে, এই যে ওয়াটার। তাহলে H3PO4টা কিসে পরিণত হয়েছে, H2PO4 মাইনাস, H3PO4টা কিসে কনভার্ট হচ্ছে, H2PO4 মাইনাস, আর Na প্লাসটা এর পাশে এসে বসে গেল, তাহলে NaH2PO4। তার মানে এটা একটা অ্যাসিড, এটা সেই অ্যাসিডটার একটা সল্ট, আশা করি বুঝতে পারছিস। এবার লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই সল্টটার মধ্যে হাইড্রোজেন এখন এক্সিস্ট করছে। NaH2PO4 মানে কি, ওটা Na প্লাস আর H2PO4 মাইনাস। এখানে আমি দেখতে পাচ্ছি H2PO4 মাইনাসেরও কিন্তু আবার একটা H প্লাস আয়ন ডোনেট করার ক্ষমতা রয়েছে। তাহলে এই যে সল্টটা, এই সল্টটার এখনো অ্যাসিড হিসাবে বিহেভিয়ার দেখানোর ক্ষমতা রয়েছে। NaH2PO4 এটাতে যদি আমি আবার বেস অ্যাড করে দিই NaOH, এই OH মাইনাসটা এর কাছ থেকে একটা H প্লাস আয়নকে নিয়ে জল তৈরি করবে। তাহলে এর কাছ থেকে যদি একটা H প্লাস আয়ন চলে যায় তাহলে কি তৈরি হবে, NaHPO4 মাইনাস, এখানে আবার একটা সোডিয়াম অ্যাড হবে, দ্যাট মিনস Na2HPO4 প্লাস আবার একটা জল। স্বাভাবিক, দুটো সোডিয়াম প্লাস কেন লাগছে, কারণ এটা 2 মাইনাস চার্জ তৈরি হচ্ছে, তাই না? HPO4 তো 2 মাইনাস। তো এবার কথাটা হচ্ছে এটা তো সল্ট ছিল, NaOH এর সাথে রিয়াকশন করেছে, তার মানে এটা আবার অ্যাসিড। এই অ্যাসিডটার আবার কি, এটা একটা সল্ট। কিন্তু ওভারঅল তুই যদি দেখিস এই যেটাকে আমি অ্যাসিড বলছি, এই অ্যাসিডটাও তো আসলে H3PO4 এর একটা সল্ট, তাই না? এই অ্যাসিডটা যেটা সেকেন্ড স্টেপে যেটা অ্যাসিড, সেটা আগের স্টেপের বেসিক্যালি সল্ট। তাহলে আমি বলতে পারি এই যে, এবার ভালো করে দেখ, এটা আমি যদি এবার বাফার বানাতে চেষ্টা করি, NaH2PO4 এটা একটা অ্যাসিড, আমি প্রুফ করে দিয়েছি এটা একটা অ্যাসিড, আর প্লাস Na2HPO4কে আমি যদি নিই, এটা এই পার্টিকুলার অ্যাসিডটার একটা সল্ট। Na2HPO4 যে সল্ট সেটা আমরা এখানে দেখতে পেলাম, প্রুফ হলো একটা সল্ট। এবার এটা তো একটা অ্যাসিড, এটা তার সল্ট। এই যে অ্যাসিড, সেই অ্যাসিডটা আসলে প্যারেন্ট যে অ্যাসিড H3PO4 এর একটা সল্ট। আবার
Na2HPO4 এটাও H3PO4 এরই সল্ট, তাহলে বলতে পারবো একটা পলিপ্রোটিক অ্যাসিডের সল্ট যারা অ্যাসিড এবং সল্ট সম্পর্কযুক্ত। কি করে হচ্ছে বুঝতে পারছিস? প্রথম স্টেপের যে সল্ট, সেকেন্ড স্টেপে সেটা অ্যাসিড, নেক্সট স্টেপে সল্টার। তো এইভাবে পলিপ্রোটিক অ্যাসিডের দুটো সল্টকেও কিন্তু আমরা বাফার হিসাবে কাজ করতে পারি। কেন? কারণ তারা উইক অ্যাসিড এবং সল্টের সম্পর্কযুক্ত, উইক অ্যাসিড এবং তার সল্টের সম্পর্কযুক্ত। আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছিস। বেশ, তাহলে আমরা টাইপস অফ বাফারে বুঝে গেলাম। এবার বাফার অ্যাকশন কিভাবে হচ্ছে সেই বাফার অ্যাকশনটা আমরা বুঝি। বাফার অ্যাকশন ধর একটা সলিউশনের মধ্যে তুই অ্যাসিটিক অ্যাসিড দিয়েছিস এবং সোডিয়াম অ্যাসিটেট দিয়েছিস, তাহলে ওখানে আয়নের সিচুয়েশনটা কি বা ইকুইলিব্রিয়ামের সিচুয়েশনটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আয়নের বা ইকুইলিব্রিয়াম কি হচ্ছে? CH3 COOH, এটা একটা উইক ইলেকট্রোলাইট, তাহলে এখানে একটা ডিসোসিয়েশন তৈরি হবে। CH3 COO মাইনাস, এখানে জল হলে ওখানে H3O প্লাস লিখতে হতো, আমি H প্লাস আয়নই লিখছি, ঠিক আছে? এখানে প্লাস H2O দিলে এটা H3O প্লাস হবে, মানে স্বাভাবিকভাবেই সলিউশনের ফ্রি H প্লাস আয়ন তো থাকে না, বললাম। আচ্ছা, এটা আর কি দিয়েছিস? আর দিয়েছিস তুই সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট একটা সল্ট, এটা কমপ্লিটলি ডিসোসিয়েশন হবে, দিয়ে CH3 COO মাইনাস প্লাস Na প্লাস তৈরি করবে, হলো। এবার ব্যাপারটা হচ্ছে নিচেরটা কি হয়েছে? নিচেরটার কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে গেছে, সেকেন্ড নিচের স্টেপটার CH3 COO মাইনাস Na প্লাস। উপরে CH3 COOH এর CH3 COOH যা দিয়েছিস মোস্টলি আনডিসোসিয়েটেড ফর্মেই আছে, মানে CH3 COOH ফর্মেই রয়েছে। CH3 COO মাইনাস আর H প্লাসটা অ্যাসিডিক অ্যাসিড থেকে খুব কম এসেছে, মানে মোস্টলি অ্যাসিডিক অ্যাসিড আনডিসোসিয়েটেড ফর্মেই থাকবে। আর কোনো একটা অ্যাসিড যদি আনডিসোসিয়েটেড ফর্মে থাকে তাহলে সে অ্যাসিডিটি শো করতে পারে না, তাকে ডিসোসিয়েটেড হতেই হবে, মানে সলিউশনে গিয়ে H প্লাস আয়ন সে যতক্ষণ অবধি দিচ্ছে না ততক্ষণ সলিউশনে অ্যাসিডিটি তৈরি হবে না, ঠিক আছে? তাহলে আনডিসোসিয়েটেড ফর্মে যদি অ্যাসিড থাকে তাহলে সে অ্যাসিডিটি দেখাতে পারবে না। বেশ, ভালো কথা, বুঝলাম। এবার ধর তুই একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখ, কমন আয়ন ইফেক্টের কথাটা বলবো বলেছিলাম। কমন আয়ন ইফেক্ট আমাকে সলিবিলিটি প্রোডাক্টে তো বলতেই হতো, এখানে লাগলে বলছি, লাগবে না সেই সেন্সে। বেশ, এবার দেখ তুই যেটা চাইছিস, তুই ধর এই সলিউশনটাতে, এটা একটা সলিউশনের মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা একটা বিকারের মধ্যে রয়েছে, ধর এটা একটু নিচে নামিয়ে আনি। এই টোটাল আয়নিক সিচুয়েশনটা একটা বিকারের মধ্যে আছে, ঠিক আছে? এটা আমি গ্রিন লাইনটা তুই ইয়েলো লাইনটা বিকার ভাব। এবার ধর তুই বাইরে থেকে কি করেছিস? তুই বাইরে থেকে কিছু H প্লাস আয়ন এখানে অ্যাড করেছিস, ঠিক আছে? কি করেছিস? বাইরে থেকে কিছু H প্লাস আয়ন অ্যাড করেছিস। এটা যদি যেমন কিছু খুশি সলিউশন হতো তাহলে এখানে বাইরে থেকে H প্লাস আয়ন অ্যাড করলে কি হতো? সলিউশনের পিএইচটা ফল করতো, মানে নিচে নামতো, কারণ অ্যাসিডিটি বাড়ছে। এবার কি হচ্ছে? বাইরে থেকে যেই H প্লাস আয়নটা অ্যাড হচ্ছে, লাসাতেলিয়ারের প্রিন্সিপাল, এবার লাসাতেলিয়ার প্রিন্সিপাল লাগবে। লাসাতেলিয়ার প্রিন্সিপাল কি বলেছিলাম কনসেন্ট্রেশন টার্মটায়, যে যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম, কোনো একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে CH3COOHটা এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, সেই ইকুইলিব্রিয়ামে যদি কোনো একদিকে কনসেন্ট্রেশন বেড়ে যায়, রিয়াকশনটা এমন একদিকে হবে, মানে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড কোনো একদিকে ফ্যাসিলিটেট হবে যেন বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনটাকে সে কমিয়ে ফেলতে পারে। তাহলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা যখনই হঠাৎ করে বেড়ে গেল, কেন বেড়ে গেল? তুই বাইরে থেকে অ্যাসিড অ্যাড করেছিস বলে। H প্লাস আয়নটা এই ইকুইলিব্রিয়ামের কোন সাইডে আছে? প্রোডাক্ট সাইডে রয়েছে, তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে কি বললাম? যেদিকে কনসেন্ট্রেশন বাড়বে রিয়াকশনটা এমন একদিকে হবে যেন বেড়ে যাওয়া কনসেন্ট্রেশনকে কমাতে পারে। তাহলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়ে কোন দিকে? যদি ফরওয়ার্ডে হয়, লেফট রাইট সাইডে হয়। যদি রিয়াকশনটা এখন ব্যাকওয়ার্ডে হতে থাকে, মানে এদিক থেকে এদিকে ঘটতে থাকে, তাহলে কি হবে? যে এক্সট্রা H প্লাস আয়নগুলো এসেছে, সেই এক্সট্রা H প্লাস আয়নগুলো এখন CH3COO মাইনাসের সাথে রিয়াকশন করে আনডিসোসিয়েটেড অ্যাসিড ফর্মে চলে যাবে। আর H প্লাস আয়নগুলো যদি আনডিসোসিয়েটেড অ্যাসিড ফর্মে চলে যায় তাহলে তো সে আর সলিউশনে এই অ্যাসিডিটি প্রদর্শন করতে পারবে না। সো বাইরে কি দাঁড়ালো? তাহলে বাইরে থেকে এক্সট্রা H প্লাস আয়ন আসার ফলে প্রোডাক্ট সাইডে কনসেন্ট্রেশন বাড়লো ইকুইলিব্রিয়ামটার। প্রোডাক্ট সাইডে কনসেন্ট্রেশন বাড়ার ফলে রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে হবে পুনরায় ইকুইলিব্রিয়ামকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, যার ফলে এক্সট্রা H প্লাস আয়নটা কনজিউম হয়ে গিয়ে আনডিসোসিয়েটেড অ্যাসিড ফর্মে চলে যাচ্ছে। সো সলিউশনে অ্যাসিডিটি শো করতে পারছে না। এবার একটা প্রশ্ন মাথাতে আসা উচিত যে অ্যাসিটিক অ্যাসিড, একটু আগেই আপনি বললেন যে অ্যাসিটিক অ্যাসিড তো খুব কম পরিমাণে সলিউশনে ডিসোসিয়েট হয়ে CH3COO মাইনাস আয়ন দিয়েছে, তাহলে যদি আমি অনেকটা H প্লাস আয়ন আসার পর যদি সলিউশনে CH3COO মাইনাস আয়নের অভাব পড়ে যায় তাহলে তো আর ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ডে যেতে পারবে না, কারণ
এক্সট্রা H প্লাস আয়ন যেটা আসছে সেটা তো CH3 অ্যাসিটেট আয়ন, CH3COO মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে গিয়ে আনডিসোসিয়েটেড অ্যাসিড যাচ্ছে। যদি CH3COO এর পরিমাণটা কমে যায় তাহলে তো H প্লাস আয়নটা ওর সাথে কারোর সাথে যুক্ত হতে পারবে না, তাহলে সলিউশন ওটা H প্লাস আয়ন আকারেই থাকবে। সেই প্রবলেমটাকে দূর করার জন্যই তো আমরা এখানে সল্টটিকে অ্যাড করেছি, কারণ যেহেতু অ্যাসিটিক অ্যাসিড সলিউশনে খুব অল্প পরিমাণে ডিসোসিয়েট হয়ে অ্যাসিটেট আয়ন দেয়, তাই এক্সট্রা H প্লাস আয়ন অ্যাড করার ফলে ইকুইলিব্রিয়ামটাকে ব্যাকওয়ার্ডে পাঠানোর জন্য অ্যাসিডের থেকে যে পরিমাণ অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, তাই সলিউশনে যেন অ্যাসিটেট আয়ন এই কনজুগেট বেসটার অভাব না পড়ে, সেই অভাবটাকে দূর করার জন্য আমরা সলিউশনে কি অ্যাড করি, সোডিয়াম অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের সল্টটা। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সল্ট ডিসোসিয়েট হয়ে যে অ্যাসিটেট আয়ন তৈরি করছে, এটা তো কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে অ্যাসিটেট আয়নটা তৈরি করছে। সো সল্ট থেকে অ্যাসিটেট আয়নটা আসার ফলে সলিউশনে অ্যাসিটেট আয়নের কোনো অভাব নেই। যদি তুই অ্যাসিটেট সলিউশন মানে সল্টটা না দিয়ে শুধু এই অ্যাসিডটাকে ইউজ করতি, তাহলে H প্লাস আয়ন এসে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ CH3COO মাইনাস পেতো না। যদি CH3COO মাইনাসের পরিমাণ বেশি না হয় তাহলে বেশি সংখ্যক H প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে আনডিসোসিয়েটেড অ্যাসিডে যেতে পারবে না। তখন কে এলো, সল্ট এসে বললো যে আমি অনেক বেশি পরিমাণে CH3COO মাইনাস জেনারেট করে রাখছি সলিউশনে, তাহলে এক্সট্রা H প্লাস আয়ন এলে যেন তার কাছে অ্যাসিটেট আয়নের কোনো অভাব না পড়ে, এটা এই কারণে সল্ট দিতে হলো যেন অ্যাসিটেট আয়নের অভাব না হয়। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো যে যেহেতু মেন অ্যাসিডটা খুব অল্প পরিমাণে ডিসোসিয়েট হয়ে CH3COO মাইনাস আয়ন তৈরি করে এবং সল্টটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়ে CH3COO মাইনাস আয়ন তৈরি করে, তাহলে সলিউশনে বেসিক্যালি CH3COO মাইনাস আয়নের টোটাল কনসেন্ট্রেশনটা হওয়া উচিত অ্যাসিড থেকে যতটা তৈরি হয়েছে সল্ট থেকে যতটা তৈরি হয়েছে যোগফল। কিন্তু সল্ট থেকে এত বেশি পরিমাণে তৈরি হয়েছে তার রেসপেক্টে অ্যাসিড থেকে তৈরি হওয়া অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশনটা এতটাই লো, আমরা CH3COO মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটাকে সল্টের কনসেন্ট্রেশনের সাথে সমান ধরে চলতে পারবো, কারণ সল্ট থেকে যতটা অ্যাসিটিক আয়ন দিয়ে অ্যাসিটেট আয়ন দিয়েছে সেটাই অ্যাসিটেট আয়নের কনসেন্ট্রেশন, অ্যাসিডের থেকে যে অ্যামাউন্টে তৈরি হয়েছে সেটাকে নেগলেক্ট করে দিলাম। আশা করি কথাগুলো বুঝতে পেরেছিস, ধীরে ধীরে বললাম। আচ্ছা, এবার যদি বাইরে থেকে তুই বেস অ্যাড করিস, বাইরে থেকে বেস অ্যাড করলে কি হবে, তুই বাইরে থেকে OH মাইনাস আয়ন অ্যাড করেছিস, বাস OH মাইনাস আয়ন অ্যাড করলে তো কোনো অসুবিধা নেই, সলিউশনে তো আনডিসোসিয়েটেড অ্যাসিডের অভাব নেই, CH3COO যা ছিল সেটা তো আনডিসোসিয়েটেড ফর্মেই ছিল। সো এক্সট্রা OH মাইনাস আয়ন আসার ফলে সে কি করবে, জাস্ট অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হবে, OH মাইনাস আসছে মানে NOH দিচ্ছিস বা কোনো একটা বেস অ্যাড করছিস, সেই OH মাইনাসটা অ্যাসিটিক অ্যাসিডের H প্লাস আয়নটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওয়াটারে কনভার্ট হয়ে যাবে, আর ওয়াটার তো নিউট্রাল। সো এক্সট্রা যে OH মাইনাস আয়নটা আসছে সেটা অ্যাসিটিক অ্যাসিডের H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে জলে কনভার্ট হয়ে যাবে, তাহলে OH মাইনাস সলিউশনে OH মাইনাস আয়ন আকারে থাকতে পারছে না, জলে পরিণত হয়ে যাচ্ছে, সে সলিউশনে বেসিসিটিও জেনারেট করতে পারছে না। এবং অ্যাসিটিক অ্যাসিডের তো অভাব নেই, কারণ মোস্টলি যা অ্যাসিড দিয়েছিস মানে সলিউশনটা যখন বাফার বানিয়েছিলি তখন তো তুই অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করেছিস, অ্যাসিটিক অ্যাসিডটা অলমোস্ট কমপ্লিটলি আনডিসোসিয়েটেড আছে, খুবই মানে আমি ওরকম করে বলতে পারি অলমোস্ট কমপ্লিটলি আনডিসোসিয়েটেড বলছি, কারণ ডিসোসিয়েশনটা এতটাই কম। সো এইভাবে কিন্তু একটা বাফার সলিউশনের পিএইচটাকে চেঞ্জ হওয়া থেকে রেজিস্ট করে। তার মানে এটাই নয়, তার মানে এরকম নয় কিন্তু তুই গ্যালন অ্যাসিড বা বেস অ্যাড করবি সলিউশনের পিএইচ চেঞ্জ হবে না, এরকম কিন্তু নয়। তাহলে আমরা বাফার অ্যাকশন বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে বাফার কাজ করে। এবার আমাদের আসছে যে বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি বলে যে ব্যাপারটা, বাফার ক্যাপাসিটি থেকে তোদের এই ছোটো ক্লাসে অত বেশি কোশ্চেন আসে না, জাস্ট একটু ডেফিনেশনের মতো করে একটু বিষয়টাকে পড়তে হয়, কারণ ওটার যে মেন ম্যাথামেটিক্যাল ডেরিভেশন সেটা আমাদের এইচএসের স্কোপের বাইরে। তুই যত বড়ই এক্সাম দে না কেন এইচএস লেভেলে, বাফার ক্যাপাসিটির ওই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ডেরিভেশন থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম বা দেবে না ধরতে পারি। সো ওটা নিয়ে চাপ নেই, আগে কথাটা বুঝে নি। বাফার ক্যাপাসিটিটা কি? বাফার ক্যাপাসিটিটা হচ্ছে যে তুই কোনো একটা বাফার সলিউশনে যতটুকু মানে তার পিএইচকে 1 ইউনিট চেঞ্জ করতে চাইছিস, একটা বাফার যে অ্যাসিডিক বাফার বা বেসিক বাফার সে যে ফর্মেই থাকুক না কেন তার তো নিজস্ব কিছু একটা পিএইচ থাকবে। অ্যাসিডিক বাফার মানে সে অ্যাসিডিক রেঞ্জে থাকবে পিএইচটা, এবং সেই পিএইচটাকে সে মেনটেন করতে চাইবে। বেসিক বাফার মানে তার বাফার বানানোর সময় সলিউশনের বাফার বানানলি ওই সলিউশনের পিএইচটা বেসিক রেঞ্জে থাকবে, এবং বেসিক যে পিএইচটা থাকবে সেই পিএইচটাকেই সে মেনটেন করার চেষ্টা করবে। এবার ধর অ্যাসিডিক অ্যাসিডের যে বাফারটা ওটা ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটিতে কাজ করলে 4.74 ওটার পিএইচ হয়। ঠিক আছে, কীভাবে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কথা বললাম ওখান থেকে আসছি। তাহলে ধর ওটার অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডেটকে মিশিয়েছিস, সলিউশনের পিএইচ আছে কোথায়, সলিউশনের পিএইচ হচ্ছে, আর এটা নয়,
এখানটায়, হ্যাঁ এটা মিশিয়েছিস দিয়ে দেখলি যে এই বাফারের সলিউশনের পিএইচ 4.74 অ্যাসিডিক রেঞ্জে, সো ওই পিএইচটাকে ও মেনটেন করার চেষ্টা করবে। এবার তুই কি চাইছিস, ওর পিএইচটাকে 4.74 থেকে 1 ইউনিট বাড়াবি, মানে 5.74 করবি। তাহলে 1 ইউনিট বাড়াতে চাইলে ওই সলিউশনটাতে যতটা পরিমাণ বেস অ্যাড করতে হবে যার ফলে ওর পিএইচের 1 ইউনিট চেঞ্জ হয়, সেটাকেই আমি ওর বাফার ক্যাপাসিটি বলবো। এবার ধর দুটো বাফার সলিউশন আছে, একটা বাফার সলিউশনের পিএইচকে 1 ইউনিট চেঞ্জ করতে সেম স্ট্রেংথের বেস তোর কাছে একটা স্টক সলিউশন আছে, দুটো বাফার সলিউশন দিয়েছে, দিয়ে তোকে স্যার বললো যে কোনটার বাফার ক্যাপাসিটিটা বেশি বলো। একটাতে তুই দেখলি 10 ml বেসটাকে অ্যাড করতে হলো, তাহলে পিএইচ 1 ইউনিট চেঞ্জ হলো। আরেকটা যদি দেখলি 15 ml বেস লাগলো, তাহলে তার পিএইচটা 1 ইউনিট চেঞ্জ হলো। স্বাভাবিকভাবেই যে বাফার সলিউশনটা 15 ml বেসকে কনজিউম করার পরে পিএইচ চেঞ্জ করলো, তার ক্যাপাসিটিটা বেশি, সে বেশি অ্যামাউন্ট অফ বেসকে কনজিউম করে নিয়ে পিএইচটাকে কিন্তু রেজিস্ট করার চেষ্টা করেছে দেন যে 10 ml কনজিউম করেছে, তো কমন সেন্স। তো এটা ডেফিনেশন। সো বাফার ক্যাপাসিটিকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, কি বললাম, বাফার ক্যাপাসিটিকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। বিটা লেখা হয় ডিবি, মানে যতটা অ্যামাউন্ট অফ বেস অ্যাড করা হয়েছে, ডিপিএইচ যতটা অ্যামাউন্ট অফ পিএইচের চেঞ্জ, ওই ডিওয়াই/ডিএক্স এর মতো। এটা যেমন আমি বেস দিয়ে বললাম, এটা অ্যাসিড দিয়েও বলা যায়। তো যতটা অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করলে সলিউশনের পিএইচ 1 ইউনিটে কমবে, তাহলে ওই যেটা আমি অ্যাসিডিক অ্যাসিডের বাফারের কথাটা বলছিলাম, ওখানে 4.74 থেকে 3.74 এ আনতে যতটা অ্যাসিড অ্যাড করতে হবে, তখন ডেফিনেশনটা DA/DPH হয়ে যাবে। আশা করি বুঝতে পারলি কথাটা, ঠিক আছে? এটাই হচ্ছে বাফার ক্যাপাসিটি। এবার এই চ্যাপ্টারে আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের হেন্ডারসন ইকুয়েশন, রাইট? এবার তাহলে আগে আমরা হেন্ডারসন ইকুয়েশনটা দেখে নিই। হেন্ডারসন ইকুয়েশনটা এমন কিছু কঠিন জিনিস নয়, হেন্ডারসন ইকুয়েশনটা খুবই ইজি হবে, কারণ ধর একটা উইক অ্যাসিড এবং তার সল্ট নিয়েছিস, ঠিক আছে? এইচে হচ্ছে একটা উইক অ্যাসিড এবং তার সল্ট। কীভাবে হেন্ডারসন ইকুয়েশনটা আসে, যদি হেন্ডারসন ইকুয়েশনের ডেরিভেশন আসবে না, তোকে পরীক্ষাতে হেন্ডারসন ইকুয়েশনটা ইউজ করতে হবে এটা বাফার সলিউশনের পিএইচ বার করা। তাহলে দেখ আবার একটা ফর্মুলা আসছে পিএইচ বার করারই ফর্মুলা, কিন্তু এটা বাফার সলিউশনের। নিউমেরিক্যাল করতে গিয়ে আমরা বুঝবো যে হ্যাঁ আচ্ছা এরকম সিচুয়েশন বা এরকম কন্ডিশন হলে বাফার সলিউশন তৈরি হবে, এবং তখন সলিউশনের পিএইচটা বার করার জন্য বাফারের ফর্মুলা ইউজ করতে হবে, নাকি সল্ট হাইড্রোলিসিস। সল্ট হাইড্রোলিসিস সিচুয়েশন আলাদা হবে, উইক অ্যাসিড উইক বেস থাকলে তার পিএইচ বার করার ফর্মুলা একটা আলাদা হবে, ঠিক আছে? বেশ, ধর যে উইক অ্যাসিডটা ইউজ করেছি সেটা এইচে, মানে অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH। এটা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে। কি তৈরি করবে? H প্লাস আর A মাইনাস, মানে ওয়াটার দিলে H3O প্লাস হতো, কোনো ব্যাপার না। তাহলে এর KA কি আসবে? এর KA হবে H প্লাস আর A মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H এর কনসেন্ট্রেশন, তাই তো? এরকমই আসবে। এবার আমি যদি এখান থেকে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন থেকে সেপারেট করে দিই, তাহলে কি আসবে? H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটাকে আমি সেপারেট করে দিলাম, আলাদা করে দিলাম, তাহলে K এর সাথে H এ মাল্টিপ্লাই হবে, K এর সাথে H এ কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই হবে ডিভাইডেড বাই A মাইনাস হবে, এই তো। এবার বোথ সাইডে দেখ মাইনাস লগ লাগিয়ে দিলে কি হবে? এটাতে মাইনাস লগ লাগিয়ে দিলে এটা পিএইচ হয়ে যাবে। পিএইচ ইকুয়াল টু এখানে কি হবে? লগ এ এম ইন্টু এন। তাহলে লগ এম ইন্টু এন হলে কি হবে? লগ এম ইন্টু এন হলে এটা মাইনাস লগ দিয়ে কাল্টিপ্লাই করছি, ঠিক আছে? শুধু লগ নয়, মাইনাস লগ। তাহলে এটা মাইনাস লগ কে এ আর মাইনাস লগ এইচ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এদিক থেকেও মাইনাস লগ এইচ প্লাসই লিখি যখন লিখছি, এদিকটা মাইনাস লগ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে এখান থেকে ইকুয়েশনটা কি হয়ে যাবে? এখান থেকে ইকুয়েশনটা হয়ে যাবে মাইনাস লগ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে পিএইচ, মাইনাস লগ এটা কে হয়ে যাবে পিকে, আর এটাকে কি করে দেবো? এ মাইনাসটাকে উপরে তুলে দিলেই লগের ভিতরে যেটা থাকে 1/, সেটাকে উল্টে দিলে রেসিপ্রোকাল করে দিলেই একটা নেগেটিভ বেরিয়ে আসে, তাহলে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। এ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এইচ এ। এবার এ মাইনাস আয়নটা কি? এটা যদি অ্যাসিড হয়, এ মাইনাস আয়নটা তার কনজুগেট বেস। আগের পেজে আমি এটা যখন বাফার অ্যাকশনটা এক্সপ্লেন করছিলাম, বাফার অ্যাকশনটা এক্সপ্লেন করতে গিয়ে আমি একটা কথা বললাম না, এ মাইনাস আয়ন, এই যে CH3COO মাইনাস আয়ন, এই আয়নের কনসেন্ট্রেশনটা বাফার সলিউশনে কার কনসেন্ট্রেশনের সাথে সমান ধরতে পারি? সল্টের কনসেন্ট্রেশনের সাথে আমরা সমান ধরতে পারি, কারণ অ্যাসিড থেকে যে পরিমাণ CH3COO মাইনাস বা এ মাইনাস আয়ন তৈরি হচ্ছে সেই অ্যামাউন্টটা খুবই কম, ওটা সল্টের কনসেন্ট্রেশনের সাথেই সমান হবে। তাহলে এখানে সল্টের কোনো ইকুইলিব্রিয়ামের কিছু এলো না, কারণ সল্টটা কোনো ইকুইলিব্রিয়ামই করে না, সেই কারণে।
তাহলে আমার মেন যে ফর্মুলাটা দাঁড়ালো একটা বাফার সলিউশনের পিএইচ এর, এটা বাফার সলিউশনের পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, ঠিক আছে, প্লাস লগ সল্ট বাই অ্যাসিড মানে সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। আর যদি বেসিক বাফার হয় সেখানে কি আসবে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস, ঠিক আছে, কি বললাম, সল্ট বাই বেস হবে, ঠিক আছে। এবার এটা যখন পিওএইচ ছিল তাহলে এখান থেকে কিন্তু তোকে পিএইচটা বার করে নিতে হবে, ভুলে যাস না, পিওএইচ বার করে দিয়ে শুধু চলে আসবি গন্ডগোল হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা তোকে বার করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে হেন্ডারসন ইকুয়েশন। তাহলে বাফার সলিউশনের পিএইচ বার করার এটাই ফর্মুলা, এই ফর্মুলাটি তোকে ইউজ করতে হবে। এবার ওই যে ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটির যে ইকুয়েশনটা বললাম না, এই পেজেই তো লিখলাম, বাফার ক্যাপাসিটির যে ইকুয়েশনটা বলছিলাম ডিপিএইচ, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছিস। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার এত বড় একটা টার্ম আছে ব্র্যাকেটের ভিতরে, সেই টার্মগুলো আমাদের এই ছোটো ক্লাসে লাগে না। যদি যেই অ্যাডভান্সে তুই সিন গেজ বা ওরকম গোচের কোনো বই দেখিস ওখানে ওই টার্মিনোলজিটা লেখা থাকে, জাস্ট ইকুয়েশনটা বড় যে মেন ইকুয়েশনটা থার্ড ব্র্যাকেটে, মানে এটা ইকুয়াল টু একটা ইকুয়েশন আছে, বুঝলি তো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার একটা ইকুয়াল একটা ইকুয়েশন আছে, এরকম করে একটা থার্ড ব্র্যাকেটে একটা বড় টার্ম আছে। সে টার্মটা তুই যখন ডিফারেন্সিয়াল করলি, সেকেন্ড ডিফারেন্সিয়াল নিলি, যেভাবে ম্যাথামেটিক্সের ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন লাগাতে হয় সেরকম করে ম্যাক্সিমার কন্ডিশন লাগাবো। তাহলে যদি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ম্যাক্সিমার কন্ডিশন লাগাই তাহলে আমরা পেয়ে যাব বিটা ম্যাক্স মানে ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটি। তাহলে বিটা ম্যাক্সের কন্ডিশন লাগালে ওইটা তো এই ক্লাসে নেই, সেটার বিটা ম্যাক্সের কন্ডিশন কাজে লাগালে তাহলে বিটা ম্যাক্স সিচুয়েশনে যেটা বেরিয়ে আসে, সলিউশনের এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা সলিউশনের কে এর সাথে সমান হয়। দ্যাট মিনস বোথ সাইডে মাইনাস লগ লাগালে আমরা বলতে পারবো পিএইচ ইকুয়াল টু পিকে। এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে একটা বাফার ম্যাক্সিমাম কন্ডিশনে কাজ করবে। হোয়াট ইজ ম্যাক্সিমাম কন্ডিশনে বা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কাজ করবে, মানে ওই পার্টিকুলার উইক অ্যাসিড এবং তার সল্ট বা উইক বেস এবং তার সল্ট যাই নেয় না কেন, তারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাসিড বা বেসকে কনজিউম করতে পারবে পিএইচকে 1 ইউনিট চেঞ্জ করার জন্য। তাহলে সেটা এমন হতেই পারে তুই CH3CH আর CH3CNকে মিক্স করেছিস, তিনটে ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তুই বানিয়েছিস, একটাতে দেখলি 5 ml বেস কনজিউম করলো, একটাতে দেখলি 10 ml, একটাতে দেখলি 15 ml। তাহলে একটা 5 ml 1 ইউনিট চেঞ্জ করলো, একটা 10 আর একটা 15তে 1 ইউনিট পিএইচ সে চেঞ্জ করলো। তাহলে যে 15 ml কনজিউম করে একই ইলেকট্রোলাইট অ্যাড করেছিস তিনটেতেই, কিন্তু তিনটেতে কনসেন্ট্রেশন ডিফারেন্ট। তুই দেখছিস কনসেন্ট্রেশন অ্যাসিড এবং সল্টের কনসেন্ট্রেশন ডিফারেন্ট করলে তারা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ বেস কনজিউম করে 1 ইউনিট পিএইচ চেঞ্জ করছে। তাহলে কতটা কনসেন্ট্রেশনে অ্যাসিড এবং বেসকে অ্যাসিড এবং তার সল্টকে অ্যাড করলে সে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বেস কনজিউম করে, তাহলে সেই কন্ডিশনটাই আমরা ম্যাথামেটিক্যালি বার করলাম যদি ওই বাফার সলিউশনের পিএইচটা তার পিকে এর সাথে সমান হয়, ঠিক আছে, তাহলে সেই বাফার সলিউশনটা ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটিতে কাজ করবে। সেম গোস ফর পিওএইচ ইকুয়াল টু পিকেবি। এবার হেন্ডারসন ইকুয়েশন থেকে এই কন্ডিশনটা আমরা কি করে বার করে নিয়ে আসতে পারি যেন পিএইচ ইকুয়াল টু পিকে হবে। তাহলে দেখ, সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যদি সমান হয়ে যায় তাহলে লগ ওয়ানের ভ্যালু 0, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি যদি সল্টের আর অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে সমান করে দিই, সেই পার্টিকুলার কন্ডিশনে কি হয়ে যাবে, পিএইচ ইকুয়াল টু পিকে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার মেন বাফার ক্যাপাসিটি, ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটি কন্ডিশন হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকে। হেন্ডারসন ইকুয়েশনে সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সমান করে দিলে আমরা সেই কন্ডিশনটা নিয়ে আসতে পারছি। তাহলে যখনই দেখবো সলিউশনে সল্ট এবং অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সমান হয়ে গেছে, তাহলে একটা বাফার ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটিতে কাজ করবে, মনে রাখতে হবে। এই ছিল তোর বাফারের কনসেপ্ট। এবার বাফারের কনসেপ্ট থেকে যা যা আছে আমি তোর বইয়ে একটু মার্ক করে দিই। তাহলে বাফারটা বলতে কতক্ষণ লাগলো, বাফারটা বলতে এক্স্যাক্টলি 29 মিনিট লাগলো। তো 30 মিনিটসের মধ্যে আমরা বাফার বুঝে গেলাম, বাকি 30 মিনিটসে আমরা সলিবিলিটি প্রোডাক্ট বুঝবো। বেশ, বইয়ে কোথায় কি পড়তে হবে সেটা মার্ক করে দিই। এখানে বাফারের ডেফিনেশনটা একটু নিজে পড়তে পারিস নিজে জানার জন্য, যেখানে কি ডেফিনেশন দেওয়া আছে। আচ্ছা, বাফারের কি পড়বি, হ্যাঁ শ্রেণীবিভাগে চলে আসবি। হ্যাঁ, বাফারের শ্রেণীবিভাগের মধ্যে মৃদু অ্যাসিড এবং তার লবণের মিশ্রণ, এই যে অনেক কিছু আমি এই এক্সাম্পলটা বলেছি, আরও এক্সাম্পল এখানে আছে। মৃদু ক্ষার এবং তার লবণ দেখতে পাচ্ছিস, বহু ক্ষারীয় অ্যাসিডের দুটি লবণের মিশ্রণ, এটা এক্সপ্লেন করলাম, এটা একটু বুঝতে প্রবলেম হয়। তাহলে বহু ক্ষারীয় অ্যাসিডের দুটো অ্যাসিড, এখানে Na2CO3 আর NaHCO3 নিয়েছে। আমি তোকে কোনটা নিয়ে বুঝিয়েছিলাম, আমি তোকে বুঝিয়েছিলাম ধর ওই H3PO4 নিয়ে পরে বইয়ে এক্সপ্লেনও করেছে। তাহলে এটা একটা অন্য অ্যাসিড নিয়েছে, H2CO3 দিয়ে করেছে, তার দুটো সল্ট নিয়ে করেছে।
মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারকের, হ্যাঁ এটাও একটা পয়েন্ট হতে পারে যেটা আমার বলতে মিস হয়েছে। তাহলে মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণ স্বাভাবিক মৃদু অ্যাসিড CH3COOH আর মৃদু ক্ষার NH4OH, তাদের রিয়াকশনের ফলে যে সল্ট তৈরি হবে কি তৈরি হবে CH3COO NH4, আগের দিন সল্ট হাইড্রোলিসিসের ক্ষেত্রে দেখিয়েছি। এবার CH3COO মাইনাস আর মৃদু অ্যাসিড এটা এবং এটার NH3 ক্ষারকের থেকে উৎপন্ন হচ্ছে NH3 ক্ষারক মানে কি NH3 কে তুই যেই জলে দিবি ওটা NH4OH এ কনভার্ট হয়ে যাবে, সেজন্যই বলছি ওটা তোর CH3COOH আর NH4OH এর রিয়াকশনের ফলে তৈরি হওয়া, এটাও হতে পারে। আচ্ছা এরপরে কি আছে, পিএইচ এর মানের উপর নির্ভর করে তুই দু ধরনের বাফার বলতে পারিস, একটা হচ্ছে আম্লিক আর একটা হচ্ছে ক্ষারীয়, তাহলে যার সাতের নিচে সাতের উপরে সেইভাবে। বাফার অ্যাকশন আমি অ্যাসিডিক অ্যাসিডেরটা এক্সপ্লেন করে দিলাম, এখানে বাফার অ্যাকশনটা একবার পরে নিজে পড়তে পারিস, কারণ আমি যে এক্সপ্লেনটা করলাম সেটা আশা করি বুঝতে পেরেছিস। যদি বুঝতে পেরে থাকিস তাহলে আর এটা কিছু পড়ার দরকার নেই, তবে ইচ্ছা হলে এই জায়গাটা একবার রিডিং দিতে পারিস, যেটা বুঝেছিস সেটাকে আরেকবার লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য বইয়ে যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেটা একবার পড়লেই তুই লাইন বাই লাইন সমস্ত জিনিস রিয়েলাইজ করবি, কারণ আমি যেটা এক্সপ্লেন করে দিলাম সেটা যদি বুঝে গিয়ে থাকি সেটা একবার রিডিং দিলেই টোটাল তোর লং টার্ম মেমোরিতে চলে আসবে, ঠিক আছে। বেশ, বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড অ্যাড করেছিস, বাইরে থেকে সামান্য পরিমাণ বেস অ্যাড করেছিস। ক্ষারীয় বাফারের কার্যপ্রণালীটা আমি বলিনি, আমি যে কোনো একটা বাফার অ্যাকশন বুঝিয়ে দিয়েছি, বাকি সমস্ত বাফার অ্যাকশন একই টাইপেরই হবে, দেখবি পড়লেই বুঝতে পারা যাবে। যেটা আমি এবার একটু আলোচনা করে দেবো, এটা একটু ভালো করে পড়বি, সেটা হচ্ছে বহু ক্ষারীয় অ্যাসিড, এটা একবার এক্সপ্লেন করে দেবো। বহু ক্ষারীয় স্টার দিচ্ছি কারণ বাকিদের থেকে এটা একটু ডিফারেন্ট বলে। বহু ক্ষারীয় অ্যাসিডের দুটো সল্টকে তুই ব্যবহার করতে পারিস, তাহলে আমরা বহু ক্ষারীয় অ্যাসিডের দুটো সল্ট H3PO4 এর দুটো সল্ট NaH2PO4 আর Na2HPO4 দেখালাম, এরা দুজন সল্ট। এবার এই দুটো সল্টকে তুই যেই সলিউশনে দিয়ে দিবি, তাহলে সল্ট তো, তাহলে সল্টকে তুই যেই সলিউশনে দিবি ওই সেই সল্ট দুটো সলিউশনে কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। সেই সল্ট দুটো সলিউশনে ডিসোসিয়েট হবে, তোর একটা কি আছে NaH2PO4, NaH2PO4 সলিউশনে যাবে, পুরোপুরি ভেঙে যাবে, কি তৈরি করবে Na+ আর H2PO4 মাইনাস। আর কে আছে তোর সাথে, আরেক কাকে অ্যাড করেছিস Na2HPO4, Na2HPO4 কে তুই যদি অ্যাড করিস এখান থেকে 2Na প্লাস HPO4 মাইনাস, এই দুটোকে পুরোপুরি তৈরি করবে। এবার কি হবে, এই H2PO4 মাইনাস আর HPO4 মাইনাস এরা একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, স্বাভাবিক না, এরা তো একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবেই, কারণ NaH2PO4 মাইনাস এ তো একটা সলিউশনে H+ আয়নকে যদি রিলিজ করে দেয় ও কি তৈরি করবে HPO4 মাইনাস তৈরি করবে না, এটা তো করবেই। এবার যেটা হচ্ছে এই যে H2PO4 মাইনাস যেটা তৈরি হলো, H2PO4 মাইনাস সলিউশনে খুব অল্প পরিমাণে ডিসোসিয়েট হয়ে HPO4 মাইনাস তৈরি করবে, মানে মোস্টলি এটা আনডিসোসিয়েটেড ফর্মেই থাকবে, কারণ এটা উইক অ্যাসিড তো সলিউশনে পুরোপুরি খুব একটা ভালো ডিসোসিয়েট হয় না, এটা হচ্ছে ব্যাপার। সল্ট যেটা সেটা পুরোপুরি ডিসোসিয়েট করলো, উইক অ্যাসিড খুব অল্প পরিমাণে ডিসোসিয়েট হয়ে ডিসোসিয়েশনটা দিল, অ্যাসিড ওয়াটার অ্যাকোয়া সলিউশন হলে এটা তো H3O+ আয়ন হয়ে যাবে। তাহলে এই ডিসোসিয়েশনটা যদি বুঝে গিয়ে থাকিস আর আমার এখানে কিছু বলার নেই। এবার তাহলে এটা বলছিলাম, এটা খুব সামান্য পরিমাণে ডিসোসিয়েট হয়ে এটা সাম্যাবস্থা তৈরি করবে, এই যে ইকুইলিব্রিয়াম তৈরি করবে। এবার তুই বাইরে থেকে যেই বেস অ্যাড করবি, অ্যাসিড অ্যাড করবি, এই ইকুইলিব্রিয়ামটাকে কাজে লাগাবে। তাহলে বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড অ্যাড করলে কি হবে, বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড অ্যাড করলে এই যে HPO4 মাইনাসটা আছে, সেই HPO4 মাইনাসটা এক্সট্রা যে H+ আয়নকে দিলি সেটার সাথে যুক্ত হয়ে গিয়ে H2PO4 মাইনাস মানে ইকুইলিব্রিয়ামটাকে লেফটে শিফট করবে, শিফট করে দেবে, যেমন CH3COOH এর জন্য ছিল। তাহলে এই ইকুইলিব্রিয়ামে যেই বাইরে থেকে এক্সট্রা H+ আয়ন আসবে, তাহলে হঠাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, H+ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট হবে। এবার তুই বলবি যে এক্ষুনি বললেন এটা খুব স্লো, অল্প পরিমাণে ডিসোসিয়েট হয় বলেই তো তুই এই পার্টিকুলার সল্টটাকে অ্যাড করেছিস। এই যে HPO4 মাইনাসটা তো মেন কে জেনারেট করে রেখেছে, এই সল্টটা জেনারেট করেছে। এই পার্টিকুলার অ্যাসিডটা থেকে এই যে H2PO4 মাইনাস থেকে যে পরিমাণ HPO4 মাইনাস তৈরি হচ্ছে সেটা তো খুব কম, তাহলে HPO4 মাইনাসের যেন অভাব না হয় সেই জন্য কে আছে, সল্টটা আছে। তাহলে যে এক্সট্রা H+ আয়ন দিলে রিয়াকশনটা লেফটে শিফট করবে, আনডিসোসিয়েটেড ফর্মে যাবে। আর বেস অ্যাড করলে তো বলার কিছুই নেই, OH- অ্যাড করলে তো এখানে বলার কিছুই নেই, এর সাথে রিয়াকশন করবে, জল হয়ে বেরিয়ে যাবে। মোস্টলি তো H2PO4 মাইনাসটা আনডিসোসিয়েটেড ফর্মেই রয়েছে, জাস্ট লাইক আগের অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, অ্যাসিড সল্টের যে ইকুইলিব্রিয়ামটা দেখিয়েছিলাম সেভাবেই। এটাতে একটু ট্রিক কি, সেই অ্যাসিড আর সল্টের যে ইকুইলিব্রিয়াম সেই ইকুইলিব্রিয়ামই, শুধু এখানে সল্ট বলছে কেন, কারণ ওদের প্যারেন্ট অ্যাসিডটা হচ্ছে H3PO4, কিন্তু NaH2PO4 আসলে Na2HPO4 এর অ্যাসিড,
ওই ওরা তো নিজেদের মধ্যে ওই সল্ট দুটো নিজেদের মধ্যে আবার অ্যাসিড এবং সল্টের সম্পর্কের আন্ডারে পড়ছে, সো সেই জন্য তাই ট্রিক হয়ে যায়, ট্রিকই লেগে যেতে পারে যে দুটো সল্ট আবার কি করে, তাই না? আশা করি বুঝতে পেরেছি কথাটা। এরপরে খুব ইম্পর্টেন্ট হেন্ডারসন ইকুয়েশন আছে, হেন্ডারসন ইকুয়েশনটা খুব ভালো করে পড়তে হবে। আমি তো ডেরিভেশনটা বললাম, তোর ডেরিভেশন লাগবে, ডেরিভেশন আবার কি এমন কিছু ডেরিভেশন ছিল না কে এর ইকুয়েশন থেকে, তাহলে তোকে মেন যেটা পড়তে হবে এটাতে সল্ট এবং অ্যাসিড ফর্মে লিখে দেবে। এই যে ব্র্যাকেট দাওয়াই রয়েছে ইকুয়েশন 2, মারাত্মক ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা অ্যান্ড এই ইকুয়েশনটা। লবণ বাই সল্ট ওই একই জানায়, মানে অনুবন্ধী ক্ষারক সল্টের কনসেন্ট্রেশনে আসলে কনজুগেট বেসের কনসেন্ট্রেশনের সাথে সমান, ওটা একই ইকুয়েশন আছে। আর বেসের জন্য হলে দেখে নিবি ভালো করে, পিওএইচ দেওয়া রয়েছে, ঠিক আছে, পিওএইচ দেওয়া রয়েছে কিন্তু পিএইচ নয়, ওখান থেকে পিএইচটাকে তোকে বার করে নিতে হবে। বেশ, বাকি পিএইচ 14 মাইনাস করে আমরা বার করে নিতে পারবো। হেন্ডারসন ইকুয়েশনের প্রয়োগ আমরা বাফার সলিউশনের পিএইচ বার করতে পারবো, ওগুলোই প্রয়োগটা নিউমেরিক্যালটাই মেন, মানে নিউমেরিক্যাল করে সলভ করতে পারবো ওগুলোই। বাফার ক্ষমতা মানে বাফার ক্যাপাসিটি, তাহলে বাফার ক্যাপাসিটি, বাফার ইন্ডেক্সও বলে ডিবিডিপিএইচ, পরিবর্তন করতে যত মোল তীব্র ক্ষারক বা অ্যাসিডের প্রয়োজন তাকে বাফার ক্ষমতা বলবে, ঠিক আছে? তাহলে 1 ইউনিটে চেঞ্জ করতে চাইছিস তুই, তাহলে ডিবিডিপিএইচও বলা যায়, ডিএডিপিএইচও বলা যায়। এর একটা বড় ইকুয়েশন আছে, সেইখান থেকে ম্যাক্সিমাম মিনিমা কন্ডিশন লাগাতে হয়, সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটির কন্ডিশনটা বেরিয়ে আসে। তাহলে মেন এখানে বেশ কিছু কথা বলা রয়েছে, যে বাফার ক্ষমতার, যে বাফার দ্রবণের ক্ষমতা যত বেশি, সেই বাফার দ্রবণের পিএইচ মান পরিবর্তন করতে তত বেশি তীব্র অ্যাসিড বা ক্ষারের প্রয়োজন। ওই যে আমি 10 ml 15 ml এক্সাম্পলে যেটা বললাম, এটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটির কন্ডিশনটা, ঠিক আছে? ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটির ক্ষমতার মেন পয়েন্টটা আন্ডারলাইন করবি, এটা হাইলাইট দিয়েছে টোটালটাই। যখন বাফারে মৃদু অ্যাসিড ও তার লবণের মোলার গাঢ়ত্বের মান সমান হয়, এই অবস্থায় পিএইচ এর মান মৃদু অ্যাসিডের পিকে এর মানের সাথে সমান হয়, তখন দ্রবণের বাফার ক্ষমতাটা সর্বোচ্চ হবে। খুব ভালো করে আমি একটু আগে বোর্ডে এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? আর বাফার ক্ষমতার পাল্লা কি, ওটা পিকে +-1 এর মধ্যে কাজ করে, ঠিক আছে? যেখানে দ্রবণে লবণ এবং মৃদু অ্যাসিডের মোলার গাঢ়ত্বের অনুপাত 0.1 থেকে 10 হয়, সুতরাং হেন্ডারসন সমীকরণে তাহলে 0.1 থেকে 10 মানে একবার লবণের কনসেন্ট্রেশন 10 টাইমস হায়ার, তাহলে 10x ধরলাম, আর ক্ষারকের ধরে নিলাম 1x, তাহলে ওখান থেকে log 10 এর ভ্যালু চলে আসবে 1, তাহলে পিকে +1 হয়ে যাবে বা পিকেবি +1 হয়ে যাবে। আর যদি উল্টোটা বসাস, উপরে 1 নিচে 10, তখন কি হয়ে যাবে, পিকে -1 বা পিকেবি -1, তাহলে এই পাল্লার মধ্যে কাজ করে। তাহলে পিকে +1 আর পিকে -1, একবার অ্যাসিডের কনসেন্ট্রেশনটা 0.1, তার সল্টের কনসেন্ট্রেশনটা 10, আর একবার উল্টোটা বসাবি, তাহলে এই কন্ডিশনটা পেয়ে যাবি। তাহলে কতটার মধ্যে, তাহলে বাফার দ্রবণে বাফার ক্ষমতা পিএইচ এর পাল্লা, পিএইচ ইকুয়াল টু পিকে +-1 এই রেঞ্জের মধ্যে কাজ করবে। তাহলে ওর পিকে থেকে যদি ধর ম্যাক্সিমাম কন্ডিশনেই আছে, পিএইচ ইকুয়াল টু পিকে এর সাথে সমান হয়ে আছে, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাফার ক্যাপাসিটির কন্ডিশনটা আসে 4.74, কারণ অ্যাসিডিক অ্যাসিডের পিকেই হচ্ছে 4.74, তাহলে ওটা পিএইচ এর সাথে সমান। সল্ট আর অ্যাসিড সমান কনসেন্ট্রেশনে তুই যদি সলিউশনে মিশিয়ে দিস, তাহলে ওই বাফারের পিএইচ আসবে 4.74। এবার 4.74 থেকে পিএইচটা 5.74 অবধি প্রচুর রেজিস্ট করবে পিএইচটাকে চেঞ্জ হতে। যেই 1 ইউনিটে তুই চেঞ্জ করে ফেলবি, বাফার ব্রেকডাউন করে যাবে, সেটা +1 এর দিকে যাক বা -1 এর দিকে যাক, মানে এক্সট্রা বেস অ্যাড কর বা অ্যাসিড অ্যাড কর, ওই পাল্লার মধ্যে কাজ করবে। সেম গোস ফর বেসিক বাফার, যেটা পিকেবি +-1 এর মধ্যে কাজ করবে, সেটা পিএইচ নয় কিন্তু সেটা পিওএইচ। এটাই হচ্ছে বাফার দ্রবণে কিছু গুরুত্ব আছে, গুরুত্ব ইন দ্য সেন্স এটা প্রয়োগ বলতে পারিস। প্রয়োগের মধ্যে প্রথম পয়েন্টটা তো নিজের জানার জন্য খুব দরকার। কেন দরকার, আমাদের শরীরে ধর তুই প্রতিদিন অনেক ধরনের খাবার খাচ্ছিস, সেই খাবার থেকে অ্যাসিডিক বেসিক অনেক কিছুই সাবস্টেন্স তুই কনজিউম করছিস, শরীরে অ্যাসিডিক বেসিক এনভায়রনমেন্টও আছে, জানিস আমাদের পাকস্থলীতে তোর HCl খরিত হয়, তো অ্যাসিডিক বা বেসিক অনেক এনভায়রনমেন্টই শরীরে তৈরি হয়, ব্লাড সেই ফুড বা নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করে, তো ব্লাডে যেতে পারে, তো ব্লাডের পিএইচটাকে মেনটেন রাখতে হবে। তাহলে ব্লাডের পিএইচ মেনটেন রাখার জন্য সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল বাফার। এই ধরনের বিভিন্ন বাফার আমাদের ব্লাডে রয়েছে, এটা নিজের এটা বায়োলজিতেও হয়তো পড়বি, তাহলে এটা তোর ফিজিওলজিক্যাল বাফার। এইগুলো তোর শরীরের বা ব্লাডের যে পিএইচ সেটাকে বেসিক, মানে ব্লাড তো স্লাইটলি বেসিক, ওই 7.4 এর কাছাকাছি, এখানে আরেকটু ডিটেলে দিয়েছে 7.35 থেকে 7.45, তাহলে আমরা অ্যাভারেজ 7.4 বলতে পারি। ওই রেঞ্জে বাফারটাকে ধরে রাখতে হবে শরীরের, তো সেটাই দেখিয়েছে এরা কাজ করতে পারবে। বা ব্লাডের ওই বাফারের জন্য এরা নিউমেরিক্যালের মতো করে দেখিয়েছে, হ্যাঁ দেখো করতে পারছে, সামলাচ্ছে। ওটা নিউমেরিক্যাল দেখতে হবে না, ওটা জাস্ট একটা তোর নিজের জানার জন্য ইনফরমেশন, হ্যাঁ আমাদের শরীরেও বাফার রয়েছে শরীরের পিএইচকে ব্যালেন্স রাখার জন্য, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের বাফার। এবার আসছে সলিবিলিটি প্রোডাক্ট।
সলিবিলিটি প্রোডাক্ট সল্টের জন্যই হবে এবং ক্রিস্টালাইন সল্টের জন্য আমরা আলোচনা করব। এবার যদি বলি স্যার ক্রিস্টালাইন সল্ট কি, ক্রিস্টাল কি, আগের সেমিস্টারে তোদের যে স্টেটস অফ ম্যাটার ছিল তার আন্ডারে দেখবি কঠিন অবস্থা মানে সলিড স্টেট ছিল। এই সলিড স্টেটের আমি যে লেকচারগুলো করিয়েছি বা আগের ক্লাসে হয়তো পড়েছিস, সেখানে ক্রিস্টাল ল্যাটিস ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে তোদের একটা ধারণা আছে। আচ্ছা, বা ক্রিস্টাল ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস স্ট্রাকচার সম্বন্ধে। এবার সলিবিলিটি প্রোডাক্টের ব্যাপারটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সলিউশনে, লেটস এ ওয়াটারে তুই কিছু অ্যামাউন্ট অফ সল্ট দিবি, সেই সল্টটা ওখানে ডিসোসিয়েট হবে। এবার সব সল্ট কি ডিসোসিয়েট হবে সলিউশনে এসে? সব সল্ট সলিউশনে এসে ভালো করে ডিসোসিয়েট হতে চায় না। কেন চায় না? থার্মোডাইনামিক্স দিয়ে এক্সপ্লেন করব পরের ক্লাস থেকে। তো আমাদের পরের ক্লাস মানে কি এখন 1-2 ক্লাস লাগবে, নিউমেরিক্যাল দুটো কেমিক্যাল এবং আয়নিকের নিউমেরিক্যাল করাতে হবে, প্রিভিয়াস ইয়ার করাতে হবে, এখন 2-3টে মতো ক্লাস লাগবে। তো যাই হোক, যখন আমরা থার্মোডাইনামিক্স শুরু করব, থার্মোডাইনামিক্স আমরা হেসেস ল পড়বো। ওটা হেসেস ল থেকে আসছে, হেসেস ল পড়বো আর কি, একই কথা বলা হচ্ছে বারবার। তো যাই হোক, তো বিভিন্ন টাইপের সল্ট আছে যারা প্রচুর হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে কি, তুই যদি তাকে এমনি খোলা বাতাসে রেখে দিস এবং বাতাসে যদি ভালো রকম ময়েশ্চার থাকে, যেমন বর্ষাকালে, তখন সে কি করে বাতাসের ময়েশ্চারকে টেনে নিয়ে তাতেই ডিজলভ হওয়ার চেষ্টা করে। মানে তার ওয়াটারে সলিবল হওয়ার টেন্ডেন্সিটা এত হাই যে সে বাতাস থেকে ময়েশ্চার টেনে নিয়ে তাতে ডিজলভ হয়ে যেতে চাইছে। মানে বুঝতে পারছিস সিচুয়েশনটা? আর কি আছে? আর আছে তোর এমন কিছু সল্ট যাদেরকে তুই জলে, গরম জলে, অ্যাকোয়ারিজিয়াতে কিছুতেই ডিজলভ করতে পারবি না, মানে একদমই ডিজলভ হতে চাইবে না, আনডিসোসিয়েটেড ফর্মেই থাকবে। তাহলে দুটো এক্সট্রিম সিচুয়েশন, একজন বাতাস থেকে জল টেনে নিয়ে ডিজলভ হয়ে যাচ্ছে, একজন অ্যাসিডেও ডিজলভ হতে চাইছে না। এই দুটো এক্সট্রিম সিচুয়েশনের মাঝে কিছু সল্ট রয়েছে যারা খুব একটা ভালোভাবে কিন্তু ডিসোসিয়েট হয় না, ঠিক আছে? মানে খুব যে ভালোভাবে ডিসোসিয়েট হয়ে যায় তাও নয়, আবার যে একদমই ডিসোসিয়েট হচ্ছে না সেটাও নয়। এইরকম টাইপের সল্টকে আমরা বলবো স্প্যারিংলি সলিবল সল্ট, ঠিক আছে? এই স্প্যারিংলি সলিবল সল্টগুলো সলিউশনে কতটা ডিসোসিয়েট হচ্ছে না হচ্ছে, তাদের যে ক্যাটায়ন ডিসোসিয়েট হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নের কনসেন্ট্রেশনের যে গুণফল, সেটাকেই আমি বলছি তার সলিবিলিটি প্রোডাক্ট। প্রোডাক্ট কেন? তাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গুণফল। ক্যাটায়ন এবং অ্যানায়ন একটা সল্ট কখন জেনারেট করতে পারে? যখন সে সলিউশনে গিয়ে সলিবল হবে। সে যদি সলিবল হয় তবে গিয়ে তো ক্যাটায়ন এবং অ্যানায়ন জেনারেট করবে। সেই জন্যই এটাকে তার সলিবিলিটি গুণফল বা দ্রাব্যতা, সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল বলা হচ্ছে। বেশ, থার্মোডাইনামিক্সের টার্মের আমি যদি বলি, একটু ছোট্ট করে বলে নিই। ধর কোনো একটা সল্ট আছে, AB একটা সল্ট, ক্রিস্টাল সল্ট, সে সলিড ফর্মে রয়েছে। এটা আমি এটা এনার্জি লাইন, হ্যাঁ, এই বরাবর এনার্জি বাড়ছে, এনার্জির কার্ভ। সে এনার্জির লাইনের কোনো একটা জায়গাতে একটা এনার্জি সিচুয়েশনে রয়েছে, লোয়ার। এবার তোকে কী করতে হবে? সল্ট, ক্যাটায়ন এবং অ্যানায়ন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু জুড়ে রয়েছে। তাহলে প্রথমে এটা একটা এনার্জি গেইন করবে, স্বাভাবিক, কারণ বাইরে থেকে তোকে জোর দিয়ে এনার্জি দিতে হবে। পেনটাকে আমি যদি এখন ভাঙতে চাই, আমাকে হাতে করে এনার্জি এখানে প্রোভাইড করতে হবে বন্ড ব্রেক করার জন্য। তাহলে এখানে আয়নিক বন্ড ব্রেক করার জন্য তোকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। বাইরে থেকে এনার্জি দিয়ে তোকে কি করতে হবে? এটাকে তার আয়নে পাঠাতে হবে। এটা ক্রিস্টাল ল্যাটিস এনথালপি ডেফিনেশন বললে সেই অনুযায়ী এটাকে তার আয়নের যে গ্যাসিয়াস আয়ন, সেই গ্যাসিয়াস আয়নে তোকে এটাকে কনভার্ট করতে হবে। করলি? এবার মানে বেসিক্যালি যেটা হচ্ছে, তুই যদি একটা সল্টকে জলে ডিজলভ করিস, সল্টকে যদি জলে ডিজলভ করিস তাহলে কি হবে? তার মধ্যে মলিকিউলগুলোর মধ্যে যে আয়নিক বন্ডটা রয়েছে, আয়নিক বন্ডটা প্রথমে ব্রেক করবে। আয়নিক বন্ডটা তাহলে ব্রেক করতে তো কিছু পরিমাণ এনার্জি কনজিউম হবে, তাহলে আয়নগুলোর এনার্জিতে বাড়বে। এবার আয়নগুলো দেখবে সে যদি জলে ডিজলভ হয়, জলে ডিজলভ হওয়া মানে এনার্জিতে প্রথমে হাই হলো, জলে ডিজলভ হওয়ার পরে সে কি এনার্জি ফার্দার আরও অনেকটা বেশি রিলিজ করতে পারছে। দ্যাট মিনস A প্লাস এটা কি এখন জলে ডিজলভ হলো অ্যাকুয়াস, B মাইনাস জলে ডিজলভ হলো অ্যাকুয়াস। তাহলে এখন ডিসোসিয়েট হওয়ার ফলে কি হলো? ও এই এনার্জি লেভেলে সলিড ফর্মে ছিল, ডিসোসিয়েট হওয়ার পরে সে এতটা পরিমাণ এনার্জিতে কিন্তু লোয়ারিং হতে পারছে। তাহলে প্রথমে হাই হলো, তারপরে যদি বেশি অ্যামাউন্টে এনার্জি সে রিলিজ করে দিতে পারে তাহলে সে এনার্জি রিলিজ করবে। আর যদি বেশি অ্যামাউন্টে রিলিজ না করতে পারে, মানে ঘটনাচক্রে রিলিজ তো হলোই না, এনার্জি ঘুরিয়ে যদি গেন হয়ে যায় তখন কি হবে? কি বললাম? রিলিজ তো হলোই না, গন্ডগোল হয়ে গেল। রিলিজ না, ওটা ঠিক আছে, রিলিজ তো হলোই না, বরঞ্চ ঘুরিয়ে গেন হয়ে গেল। গন্ডগোল হলো বলতে এটা স্বর না সরলেই গন্ডগোল হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এনার্জি যে এই সিচুয়েশনে রিলিজ হয়েছে, এবার এমন হলো এনার্জি রিলিজ তো হলোই না, এনার্জি রিলিজ না হয়ে ঘুরিয়ে এনার্জি গেন হয়ে গেল। ধর এতটা পর্যন্ত সে এনার্জিতে লোয়ারিং হতে পারলো।
ঠিক আছে, এতটা পর্যন্ত লোয়ারিং হতে পারলো, এতটা পর্যন্ত লোয়ার হয়ে সে এ প্লাস অ্যাকুয়াস এবং বি মাইনাস অ্যাকুয়াসে কনভার্ট হতে পারলো। তাহলে এখন কতটা কী হলো সিচুয়েশানটা, তার সলিড ফর্মে থাকলে যতটা এনার্জি ছিল এখন কিন্তু অ্যাকুয়াস ফর্মে গেলে তার থেকে সে বেশি এনার্জি গেন করে ফেলছে। তাহলে নিশ্চয়ই ও লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি ফর্মে যেতে চাইবে না। কিন্তু কেউ যদি দেখে ডিসোসিয়েট হয়ে আরও বেশি লোয়ারিং করতে পারছে এনার্জিটা, তাহলে সে সেই লোয়ারিংটা করবে। এটাই আমরা শিখবো থার্মোডাইনামিক্স আরও ডিটেলে। এখানে সলিবিলিটির ব্যাপারটা এখান থেকেই নির্ভর করে। তাহলে ল্যাটিস এনথালপি আর সে যখন জলে ডিজলভ হচ্ছে, জলে হাইড্রেশন হচ্ছে, তাহলে হাইড্রেশন এনথালপি, এই দুটো এনথালপির আমাকে ডিফারেন্সটা দেখতে হয়। যদি তার কাছে লাভ থাকে, মানে বেশি এনার্জি রিলিজ করে দিতে পারে, অবশ্যই রিলিজ করে সে ডিসোসিয়েট হবে। আর যদি রিলিজ না করতে পারে, কেন বেকার বেকার ডিসোসিয়েট হবে, সে অলরেডি স্টেবল ফর্মে আছে। যাই হোক, এগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমাদের থার্মোডাইনামিক্সে করতে হবে। এখানে তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে না, এই এনার্জেটিক্সের ক্যালকুলেশন করতে হবে না। আমরা এখানে বলছি হ্যাঁ স্প্যারিংলি সলিবল সল্ট, সামান্য পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, আচ্ছা চলো ডিসোসিয়েট হলো, এবার তাদের কতটা অ্যামাউন্টে ক্যাটায়ন এবং অ্যানায়ন জেনারেট হয়েছে তাদের মোলার কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশনটা আমরা নেব। ঠিক আছে, বেশ। ধর এ বি টাইপের তুই একটা সল্ট নিয়েছিস, যেমন NaCl। যদি NaCl এখানে এক্সাম্পল আসবেন, NaCl তো আর স্প্যারিংলি সলভেবল নয়, তোর বোঝার জন্য বলছি, যেমন NaCl AB টাইপের একটা সল্ট। কিন্তু NaCl এখানে এক্সাম্পল হবে না, কারণ NaCl পুরোপুরি ডিসোসিয়েট করে। পুরোপুরি ইন দ্য সেন্স কি, ও তো হাইগ্রোস্কোপিক, বাতাস থেকে জল টেনে নেয়। তাহলে এটা কি তৈরি করবে, A প্লাস আর B মাইনাস। তুই ধরলি যে এটার, হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা, স্যাচুরেটেড সলিউশন বানাতে হবে। স্যাচুরেটেড সলিউশন মানে কি, সার্টেন ভলিউম অফ সলভেন্ট, তার মধ্যে ম্যাক্সিমাম যতটা সল্ট ডিজলভ হতে পারে, তুই যদি সেই অ্যামাউন্ট অফ সল্টই ওখানে ডিজলভ করিস, তাহলে সেটাকে বলবো তার স্যাচুরেটেড সলিউশন। যদি যতটা ডিজলভ হতে পারে তার থেকে যদি বেশি সল্ট তুই যদি ওই সলিউশনে দিয়ে দিস, তাহলে কি হবে, যতটা ডিজলভ করাতে পারে ততটা তো ডিজলভ করবে, তারপরে বাকিটা কি করবে, তলায় থিতিয়ে পড়বে। সেটাকে আমি কি সেটা তাহলে বাকিটা থিতিয়ে পড়বে, তাই না? তাহলে স্যাচুরেটেড সলিউশন বানাতে হবে। তাহলে এটা স্প্যারিংলি সলিবল সল্ট। তাহলে স্প্যারিংলি সলিবল সল্টটা দিয়েছিস, সেই স্প্যারিংলি সলিবল সল্টটা যতটা দিয়েছিস তার মধ্যে তুই বললি S মোল পার লিটার এই সল্টটা ডিজলভ হয়েছে, স্যাচুরেটেড সলিউশন বানিয়েছে। S মোল পার লিটার ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন বানিয়েছে। তাহলে এটার S মোল পার লিটার যদি ডিজলভ হয়, তাহলে এটারও S মোল পার লিটার তৈরি হবে, এটারও S মোল পার লিটার তৈরি হবে, কারণ 1:1 অনুপাতেই তৈরি হয়। একটা ভাঙলে একটা একটা করেই তৈরি হয়, তাহলে S মোল ভাঙলে S মোলই তৈরি হবে। টোটালটাকে যদি সেম ভলিউমের মধ্যে ধরি, তাহলে কনসেন্ট্রেশনও সেমই থাকছে। আচ্ছা, তাহলে এর সলিবিলিটি প্রোডাক্ট, যেটাকে আমরা বলবো KSP, ঠিক আছে, SP ফর সলিবিলিটি প্রোডাক্ট, K ফর এটা কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতনই, কারণ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা কি হবে, তাদের আয়ন দুটোর কনসেন্ট্রেশনের গুণফল। তাহলে এখান থেকে কি লিখবো, S ইন্টু S, দ্যাট মিনস S² তাহলে সলিবিলিটির ভ্যালু আমরা বার করতে পারবো √KSP। তাহলে কোনো একটা সল্টের যদি AB টাইপের সে সল্ট হয়, তাহলে তার সলিবিলিটি, সে কত মোল পার লিটার সলিউশনে ডিজলভ হবে দিয়ে স্যাচুরেটেড সলিউশন বানাবে, সেটা আমরা কি করতে পারবো, তার সলিবিলিটি প্রোডাক্টের √, করে দিলেই হবে। তাহলে এটা AB টাইপের সল্ট গেল। এবার আমরা যদি AB2 টাইপের সল্ট নিই, যেমন CaCl2, তাহলে ওটা একটা AB2 টাইপের সল্ট। AB2 টাইপের যে সল্ট আছে সেটা সলিউশনে ডিসোসিয়েট হয়ে কি দেবে, সেটা সলিউশনে ডিসোসিয়েট হয়ে দেবে A2 প্লাস 2B মাইনাস। এটা আশা করি লিখতে জানিস, এর সংখ্যাটা উপরে এর পাওয়ারে চলে যায়, এর সংখ্যাটা এর পাওয়ারে চলে যায়। তাহলে 2 এর B2 আছে, 2টা এর মাথায় উঠবে। আমরা অলওয়েজ সল্ট লেখার সময় আগে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন লিখি। তাহলে A নিশ্চয়ই ক্যাটায়ন, B হচ্ছে অ্যানায়ন। A আছে কজন, একজন, তাহলে এর পাওয়ার 2 প্লাস। B আছে কজন, দুজন, B এর পাওয়ার হচ্ছে মাইনাস, তাহলে A2 প্লাস 2B মাইনাস। এভাবে আমরা পেলাম। ধরলাম এটারও S মোল পার লিটার ডিসোসিয়েট হয়েছে, তাহলে এটার S তৈরি হবে, এটার টোয়াইস S তৈরি হবে, কারণ একটা AB2 ডিসোসিয়েট করলে একটা A2 প্লাস, কিন্তু B মাইনাস কতগুলো তৈরি হচ্ছে, B মাইনাস তৈরি হচ্ছে দুটো। ঠিক আছে, তাহলে এটার KSP কি হবে, এটার KSP হবে এভাবে, A2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন আমরা জানি ল অফ মাস অ্যাকশন, B মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটার পাওয়ারে 2 যাবে। অনেকে কি লিখে ফেলে, 2B মাইনাসের কনসেন্ট্রেশন লিখে ফেলে, সেটা নয়। কখনো কোথাও লিখেছি, যখন ABBCCDD যখন করেছিলাম, KC লিখেছিলাম, সি এর পাওয়ারে তার কোএফিসিয়েন্টটা পাওয়ারে উঠেছিল, তাই তো? তাহলে সি এর কোএফিসিয়েন্টটা পাওয়ার মানে কোএফিসিয়েন্ট যেটা সেটা পাওয়ারে উঠেছিল, কখনোই নিশ্চয়ই সিসি লিখে ফেলিনি, তাই না? কোএফিসিয়েন্টটা পাওয়ারে লিখে ফেলেছিলাম, লিখতে হয়েছে। এখানেও তাই হবে, কোএফিসিয়েন্ট পাওয়ারে উঠবে, 2B কনসেন্ট্রেশন নয়।
এবার তাদের সলিবিলিটি যতটা হয়েছে সেটা বসাই। এটা এস, বি মাইনাস কতটা পরিমাণ তৈরি হয়েছে 2s, পাওয়ারে কত যাবে 2, এই জায়গাগুলো মিস্টেক হয়ে যায়। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে 2s স্কোয়ার 4, তাহলে 4s কিউব কেএসপির ভ্যালু। তাহলে এখান থেকে আমার এস এর ভ্যালু কি বেরোবে, এখান থেকে আমার এস এর ভ্যালু বেরোবে কেএসপি বাই 4 তার কিউব রুট, মানে পাওয়ার 1/3। আমি এভাবে লিখলাম, এই রুট আন্ডারলাইন লিখে কেএসপির পাওয়ার হাফও লিখতে পারতাম। তাহলে যেগুলো যেগুলো মিস্টেক হয় সেই জায়গাগুলো আমি আরেকবার মার্ক করে দিচ্ছি ইয়েলো দিয়ে, ইয়েলোতেই তো লিখেছি, হোয়াইট দিয়ে মার্ক করে দিচ্ছি আমি। প্রথমে এখানে 2 লিখতে মিস হয়, শুধু এস লিখে ফেলে, ভুল করবি না। এখানে অনেকে 2b মাইনাসের কনসেন্ট্রেশন লিখে ফেলে, সেটা নয়, ল অফ মাস অ্যাকশন, কোএফিসিয়েন্ট পাওয়ার উঠবে। নেক্সট বি মাইনাসের জায়গাতে এস লিখে ফেলে, না বি মাইনাস তৈরি হচ্ছে 2s, বি মাইনাস 2s কেন তৈরি হচ্ছে, ব্যালেন্স ইকুয়েশন আমাকে সেটাই বলছে। তাহলে এখানে 2 লিখতে ভুলে যায়, আবার এখানে স্কোয়ার দিতে ভুলে যায়। তাহলে যে জায়গাগুলো আমি হাইলাইট করে দিলাম সেই জায়গাগুলো নিজের খাতাতেও হাইলাইট করে নিবি বা বইয়ে হাইলাইট করে নিবি, যেন এই মিস্টেকগুলো না হয়। ঠিক আছে, নেক্সট আমি জাস্ট AB3 টাইপটা দেখিয়ে দিই। AB3 টাইপ AlCl3 এর মতো। AB3 টাইপ তাহলে কি দেবে, এই তিনটা a এর পাওয়ারে উঠবে, তাহলে A3 হলো প্লাস না মাইনাস, লেফট সাইডে আমরা ক্যাটায়নকে লিখি, তাহলে A3 প্লাস, ব্যাক করলে এগুলো সব চলে যাবে, তাহলে A3 প্লাস, বুঝতে পারলি। আর কি হবে, এর এখানে কি লেখা আছে 1, তাহলে এই 1টা কোথায় উঠবে, বি এর পাওয়ারে। 1 লেখা, 1 বলবো, 1 তো লেখা নেই, কিছু লেখা নেই মানে 1, তাহলে বি এর চার্জ কত হবে, বি এর চার্জ হবে মাইনাস, বি কতগুলো আছে নিচে সংখ্যাটা কতগুলো ওটা রয়েছে, বি রয়েছে সেটা বোঝায়, তাহলে 3b মাইনাস। তাহলে এটা এস হলে এটা এস অ্যামাউন্টে ডিসোসিয়েট করলে এটা এস তৈরি হবে, এটা কত তৈরি হবে 3s। তাহলে কেএসপি কি হবে, এটার কেএসপি হবে A3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইন্টু বি মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 3, পাওয়ারে 3। ঠিক আছে, 3b মাইনাস নয় কিন্তু, বি মাইনাসের পাওয়ারে 3, এটা এস, এটা 3s তার কিউব। তাহলে এখান থেকে কি তৈরি হবে 27s টু দি পাওয়ার 4 কেএসপির ভ্যালু। তাহলে এখান থেকে এস এর ভ্যালু কি আসবে, কেএসপি ডিভাইডেড বাই 27 পাওয়ারে 1/4। তাহলে এটা AB3 হলো। লাস্ট আমরা একটা জেনারেল টাইপ দেখি, AXBY। তাহলে AXBY হলে আমরা বুঝলাম বি এর যেটা সংখ্যা সেটা a এর পাওয়ারে, তাহলে a এর পাওয়ারে কি উঠবে, a এর পাওয়ারে উঠবে y প্লাস, a কতগুলো রয়েছে x অ্যামাউন্টে, b এর পাওয়ারে কি উঠবে a এর সংখ্যাটা, তাহলে b কতগুলো, a পাওয়ার কত x মাইনাস, b আছে কতগুলো y-টা। তাহলে এটার s অ্যামাউন্ট ডিসোসিয়েট হলে কি কিরকম লিখেছিলাম, কোএফিসিয়েন্ট ইনটু s, তাহলে এটা xs, এটা ys। তাহলে KSP কি হবে, KSP টার্ম হবে ay প্লাস তার পাওয়ারে x, bx মাইনাস তার পাওয়ারে y। তাহলে এটা xs পাওয়ারে x, এটা ys তার পাওয়ারে y। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x আর s টু দি পাওয়ার y, দ্যাট মিনস x টু দি পাওয়ার s প্লাস y। এরকম আমরা একটা কেএসপির ভ্যালু পেয়ে যাবো। এটা তো জাস্ট তোর প্র্যাকটিসের জন্য, জেনারেলটা মুখস্থ করার কিছু নেই। তোকে যে টাইপ দেবে সেই টাইপে ভেঙে নিয়ে কেএসপি বার করবি, তাহলেই নিউমেরিক্যাল হবে। এটা জাস্ট কেএসপি যেন ভুল না হয় সেই জন্য আমি বিভিন্নভাবে কেএসপিগুলোকে লেখা শেখালাম, যেন কোনো মানে আয়নের পরিমাণ, ইকুইলিব্রিয়ামের কীভাবে লিখতে হবে সেগুলো যেন মিস না যায়। তাহলে আমরা বুঝলাম যে এই যে এসটা হচ্ছে এর সলিবিলিটি বলবো, দ্যাট মিনস স্যাচুরেটেড সলিউশনে AB2 এর s মোল পার লিটারই সলিবল হওয়ার ফলে একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে। ঠিক আছে, বেশ। এবার যদি যতটা ডিসোসিয়েট করা উচিত তার থেকে কম অ্যামাউন্টে ডিসোসিয়েট করাই, মানে স্যাচুরেটেড সলিউশন হয়নি, যাহলে তুই যতটা s মোল ডিসোসিয়েট হওয়ার ফলে বা ডিজলভ হওয়ার ফলে স্যাচুরেটেড সলিউশন তৈরি করার কথা, তুই যদি তার থেকে কম অ্যামাউন্ট ডিসোসিয়েট করিয়ে রাখিস তাহলে তো সেটাকে স্যাচুরেটেড সলিউশন আমরা বলতে পারবো না। বলতে পারবো কি ওটা স্যাচুরেটেড সলিউশন? নিশ্চয়ই বলতে পারবো না। তাহলে সেই সিচুয়েশনে কি হবে, ওই যে আমরা কেসির জায়গায় কিউসি পড়েছিলাম, এখানেও সেটাই আসবে। যদিও এটাকে সলিবিলিটি কোসেন্ট বলবো না, এটাকে আমরা বলবো আয়নিক প্রোডাক্ট, জাস্ট আয়নিক প্রোডাক্ট। যতটা আয়ন প্রডিউস হয়েছে ততটা আয়নের কনসেন্ট্রেশনের গুণফল, সো আয়নিক প্রোডাক্ট। লেখার সময় ওটাকে কিউএসপি লিখবো। ঠিক আছে, তাহলে কিউএসপিটাও কিন্তু ওর বেসিক্যালি AB টাইপের নিলে A প্লাস আয়ন আর B মাইনাস আয়নের কনসেন্ট্রেশনের গুণফল। কিন্তু আমি আর লিখছি না বোর্ডে, শুনে নে,
গুণফল, কিন্তু ওটা যে কোনো ইনস্ট্যান্টেনিয়াস সিচুয়েশনে, সেটা স্যাচুরেটেড সলিউশন হোক বা স্যাচুরেটেড সলিউশন না হোক, সুপার স্যাচুরেটেড হোক, স্যাচুরেটেড সলিউশন পেরিয়ে চলে গেছে, হিট আপ করে হয়তো এক্সট্রা ডিজলভ করিয়েছিস, তাহলে যে কোনো সিচুয়েশনে হতে পারে। তাহলে কিউএসপি লাগবে কোথায় আমাদের? কিউএসপি লাগবে আমাদের এটা প্রেডিক্ট করতে যে এখনও কি আরও কিছুটা সল্ট ওখানে ডিসোসিয়েশন হবে, না প্রয়োজনের থেকে বেশি ডিসোসিয়েট হয়ে গেছে, না স্যাচুরেটেড সলিউশন বানাতে পেরেছি। ধর যতটা এ বি, ধর এ বি টাইপের সল্ট নিয়ে আলোচনা করছি, যতটা এ বি এখনও ডিসোসিয়েট হবে তার থেকে কম ডিসোসিয়েটেড হয়েছে, রাইট? তাহলে যদি যতটা ডিসোসিয়েট হওয়া উচিত, ধর 100টা ডিসোসিয়েট মলিকিউল ডিসোসিয়েট হবে, 50টা ডিসোসিয়েট হয়েছে, তাহলে তখন কি হবে? যদি 100টা ডিসোসিয়েট হলে যতগুলো আয়ন তৈরি হবে, তাহলে 100টা ডিসোসিয়েট হলে যতগুলো আয়ন তৈরি হবে তার যে গুণফল, নিশ্চয়ই 50টা ডিসোসিয়েট হলে তার আয়নগুলোর গুণফলের সংখ্যাটা কম হবে। দ্যাট মিনস 100টাতে স্যাচুরেটেড সলিউশন রিচ করে, 50টা ডিজলভ করেছিস, 50টা ডিজলভ করলে আয়ন দুটোর যে গুণফল সেটা অবভিয়াসলি 100টা ডিসোসিয়েট হলে যতটা সলিউশন তৈরি হতো তার গুণফলের থেকে কম হবে। 100টা ডিসোসিয়েট হলে সলিবিলিটি প্রোডাক্ট হবে। তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনে যখন আয়নিক প্রোডাক্ট কেএসপির থেকে কম থাকবে তখন কি হবে? নো প্রেসিপিটেশন, এটারই কোশ্চেন আসবে। তখন কোনো প্রেসিপিটেশন হবে না, নো প্রেসিপিটেশন, পিপিটি, কোনো প্রেসিপিটেশন হবে না, মানে তলায় কোনো সল্ট থিতিয়ে পড়বে না, স্বাভাবিকভাবেই থিতিয়ে পড়বে না। 100টা ডিসোসিয়েট হলে তো স্যাচুরেটেড হয়, তার থেকে কম ডিসোসিয়েটেড করিয়েছিস, তার থেকে কম ডিসোসিয়েটেড হলে কি হবে? তার থেকে কম ডিসোসিয়েটেড হলে আরও কিছুটা সল্ট ওখানে ডিসোসিয়েশন হবে। তাহলে আরও কিছুটা সল্ট যদি ওখানে ডিসোসিয়েশন হয় বা ডিজলভ হয়, তাহলে নিশ্চয়ই কিছু প্রেসিপিটেশন পাবো না। আর যদি সমান হয়ে যায় তাহলে তো স্যাচুরেটেড সলিউশন, সেটা আমি লিখছি না। আরেকটা সিচুয়েশন হতে পারে কিউএসপি যখন কেএসপির থেকে বেশি হয়ে যাবে, তখন আমরা বুঝবো আচ্ছা এখানে তাহলে প্রেসিপিটেশন স্টার্ট হবে। তাহলে আমাদের আয়নিক প্রোডাক্টকে কাজে লাগে কোথায়, কি বলতে, যে রিয়াকশানটা এখনও আরও কিছুটা সল্ট ওখানে ডিজলভ হবে না প্রেসিপিটেশন স্টার্ট হবে, এটা আমরা আয়নিক প্রোডাক্টকে দেখে কাজে লাগাতে পারি। যেমন আমাদের রিয়াকশান কোশ্চেনকে দিয়ে আমরা কি বুঝেছিলাম, আচ্ছা ইকুইলিব্রিয়ামটা এখনও আরও কিছুটা ডান দিকে হবে, কারণ এখনও সে কিউসির ভ্যালুটা কেসির থেকে ছোট, মানে আরও কিছুটা রিয়াকশানটা ফরওয়ার্ডে হবে, এখন ইকুইলিব্রিয়াম রিচ করেনি। বেশি হয়ে গেলে কি বলেছিলাম, ব্যাকওয়ার্ডে হবে, এটাও সেরকম টাইপেরই ব্যাপার। লাস্ট যে কনসেপ্টটা বোঝাবো সেটাকে আমরা বলবো কমন আয়ন ইফেক্ট, এবং এই কমন আয়ন ইফেক্ট দিয়ে সলিবিলিটি প্রোডাক্টের নিউমেরিক্যাল আসার চান্সটা খুব হাই। এবার আমরা কমন আয়ন ইফেক্টটা বুঝে নিই, লাস্ট আমাদের কনসেপ্ট, তাহলেই হবে। যেমন ধর কি এক্সাম্পল নিই, ওই অ্যাসিডিক অ্যাসিডের ওই এক্সাম্পলই নিই না, কি অসুবিধা আছে? CH3COOH প্লাস, আর প্লাস নয় আর জল দিচ্ছি না, CH3COO মাইনাস প্লাস H প্লাস। তাহলে কোনো একটা উইক ইলেকট্রোলাইটের সলিউশনে, কি বলছি, কোনো একটা উইক ইলেকট্রোলাইটের সলিউশনে তুই যদি কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইটকে অ্যাড করে দিস এবং উইক ইলেকট্রোলাইটের সাথে ওই স্ট্রং ইলেকট্রোলাইটের যদি কোনো একটা আয়ন কমন হয়ে যায়, তাহলে কি উইক ইলেকট্রোলাইটের সলিউশন? আচ্ছা ভুল লিখে ফেলেছি এখানে একটা জিনিস, ইকুইলিব্রিয়াম দিতে হবে। একটা উইক ইলেকট্রোলাইট, তাহলে সে কী করবে? ইকুইলিব্রিয়াম তৈরি করবে। তাতে একটা স্ট্রং ইলেকট্রোলাইট দিয়েছি, সে কমপ্লিটলি ডিসোসিয়েশন হবে, দ্যাট মিনস ইকুইলিব্রিয়াম তৈরি করবে না। এবার উইক ইলেকট্রোলাইটের কোনো একটা আয়নের সাথে, সেটা ক্যাটায়ন বা অ্যানায়ন যেটা ইচ্ছার সাথে হোক না কেন, স্ট্রং ইলেকট্রোলাইটের কোনো একটা আয়ন যদি মিলে যায় মানে কনসেন্ট্রেশন নয়, আয়নটাই ইটসেলফ যদি মিলে যায়, মানে স্ট্রাকচারটা একই আয়ন দিয়েছি, যেমন এখানে CH3COO মাইনাসটা মিলে গেছে, তাহলে কি হচ্ছে, হঠাৎ করে CH3COOH দেখছে তার ইকুইলিব্রিয়ামে হঠাৎ করে কোনো কারণে CH3COO মাইনাস আয়নের পরিমাণটা বেড়ে গেছে। কারণ CH3COO মাইনাস তো কাছে তো অ্যাসিড নিজস্ব যে CH3COO মাইনাস আর সল্টের যে CH3COO মাইনাস, সবই তোর কাছ থেকে CH3COO মাইনাস, ও তো আলাদা কিছু নয়। তাহলে হঠাৎ করে দেখছে ইকুইলিব্রিয়ামটা কি দেখছে, হঠাৎ করে সল্টটা অ্যাড করার ফলে এবং একটা আয়ন কমন থাকার ফলে প্রোডাক্টটা বেড়ে গেছে। প্রোডাক্টটা যেই বেড়ে যাবে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট হবে? প্রোডাক্টটা যেই বেড়ে যাবে ইকুইলিব্রিয়ামটা লেফটে শিফট হবে, দ্যাট মিনস ডিসোসিয়েশনটা সাপ্রেস হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কমন আয়ন ইফেক্ট উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনকে সাপ্রেস করে, লাসাতিলিয়ালের প্রিন্সিপাল অনুযায়ী রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিয়ে। তাহলে উইক ইলেকট্রোলাইটটা যতটুকুই বা ডিসোসিয়েশন হচ্ছিল, কমন আয়ন এসে সেই ডিসোসিয়েশনটাকে আরও কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কমন আয়ন কি করে? কমন আয়ন উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশনকে সাপ্রেস করে। ঠিক আছে, দ্যাট মিনস যতটা ডিসোসিয়েট হচ্ছিল এখন তার থেকে আরও কম ডিসোসিয়েশন হবে।
এটা কোথায় কাজে লাগবে, এটা নিউমেরিক্যাল করবো তখন কাজে লাগবে, কনসেপ্টটা শুধু মনে রাখিস। পরের দিন নিউমেরিক্যাল করতে গিয়ে আমি যখন বলবো যে কমন আয়ন ইফেক্টের ফলে এখানে ডিসোসিয়েশনটা সাপ্রেস হচ্ছে, কিভাবে হচ্ছে যেন এই কনসেপ্টটা মনে থাকে। এখানে সলিবিলিটি প্রোডাক্ট আসবে, এখানে আমরা দ্রাব্যতা গুণফল পড়বো। আমি মেন পয়েন্টটা বলি, দ্রাব্যতা গুণফল পড়তে গেলে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি, ঠিক আছে? যে পয়েন্টটা না পড়লেই নয়। বাকি তো বলেছে দ্রাব্যতা শব্দের অর্থ বুঝিয়েছে, দ্রাব্যতা গুণফল কি এসব জটিল, ঠিক আছে, মেন পয়েন্ট এখানে। আচ্ছা, উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল উভয়ই পরিবর্তিত হবে। তাহলে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট থাকবে কোনো একটা পার্টিকুলার টাইপের সল্টের জন্য। তো কোনো একটা পার্টিকুলার সল্টের জন্য তার কেএসপির ভ্যালুটা ফিক্স, যদি তুই টেম্পারেচারটা চেঞ্জ না করিস। টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে গেলে ওই সল্টের কেএসপির ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে ওটাই বলেছে যে স্থির উষ্ণতায় দ্রাব্যতা গুণফলে মানে কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস উষ্ণতা স্থির না থাকলে দ্রাব্যতা গুণফলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো 3 নম্বর পয়েন্টটা আমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে, আমাকে মানে তোকে। বেশ, আর এখানে কি আছে, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা বলেছে স্থির উষ্ণতা, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো মার্ক করছি, নিজের বইয়েও মার্ক করে নিবি। স্থির উষ্ণতার তলাতে আন্ডারলাইন করবি। কোনো পদার্থের সর্বাধিক যত পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটি দ্রাবকে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। বল তোর যদি 1 গ্লাস জল থাকে, 1 গ্লাস জল যতটা পরিমাণ চিনিকে ডিজলভ করতে পারে, নিশ্চয়ই 1 বালতি জল নিলে তার থেকে অনেক বেশি চিনি ডিজলভ হবে। তাহলে সলিবিলিটি বলতে গেলে আমাকে যেমন উষ্ণতা স্থির রাখতে হবে, যে সলভেন্টের মধ্যে ডিজলভ করছি সেই সলভেন্টটাকে তো একটা সাফিসিয়েন্ট মানে স্থির অ্যামাউন্টে বা সার্টেন অ্যামাউন্টে নিতে হবে না। ওটা থেকে তুই যদি এবার চেঞ্জ করিস তাহলে তো আবার বেশি অ্যামাউন্ট ডিজলভ হয়ে যাবে। তাহলে স্থির পরিমাণ দ্রাবকে, একটি দ্রাবকে দ্রবীভূত হয়ে কি দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, স্যাচুরেটেড সলিউশন হতেই হবে, দিয়ে যতটা মোল পার লিটার ডিজলভ হলো সেটাকেই আমি বলবো তার দ্রাব্যতা বা সলিবিলিটি। দ্রাব্যতাকে আমরা সাধারণত গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে বা গ্রাম পার 100 ml বা গ্রাম পার লিটারে আমরা মাপার চেষ্টা করি। আমি এর আগে কি বলেছিলাম, সলিবিলিটিটা এস মোল পার লিটার ডিজলভ হয়েছে। তাহলে এস মোল পার লিটার যদি ডিজলভ হয় তাহলে এস মোল, তুই জানিস ওটা কি সল্ট, তাহলে এস ইন্টু 1 মোল হলে মানে এস মোল মানে কি, এস ইন্টু তার মোলার মাস। তাহলে এস ইন্টু তার মোলার মাস করে দিলেই তুই পেয়ে যাবি কি, তার এস মোল মানে তার কত গ্রাম। তাহলে ওখান থেকেই মোল পার লিটারকে তুই গ্রাম পার লিটারে খুব সহজেই কনভার্ট করে নিতে পারবি। জানিসই নাম্বার অফ মোলসকে মলিকিউলের মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই বা মলিকিউলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তার গ্রামটা চলে আসবে। সো সেটা কোনো ব্যাপার না। এই যে মোলার দ্রব্যতা লিখেছে, মোলার দ্রব্যতা মানে কি, যত গ্রাম ডিজলভ হয়েছে সেটাকে মোলারে, মোল পার লিটারে ক্যালকুলেট করা। তা গ্রামকে, যত গ্রাম ডিজলভ হয়েছে সেটাকে তুই যদি তার মোলার মাস দিয়ে ডিভিশন করে দিস তাহলে মোলার সলিবিলিটি চলে আসবে। আর যেটা মোলার সলিবিলিটি পেয়েছি সেটাকে যদি তার মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিস তাহলে তার গ্রাম পার লিটার বেরিয়ে চলে আসবে। এটাই নিউমেরিক্যালে যেরকম ইউনিট বলবে সেরকম ইউনিট আমরা ইউজ করব। এই যে যেসব বলছিলাম, যারা আছে জলে খুব ভালো ডিজলভ হয়, এমন অনেকে আছে জলে খুব একটা ভালো ডিজলভ হয় না, কিন্তু এমন আছে যারা মোটামুটি ইন বিটুইন সিচুয়েশন, খুব ভালোও না খুব খারাপও না, তাদেরকে স্বল্প দ্রাব্য লবণ বা স্প্যারিংলি সলিবল সল্ট আমরা বলবো, ঠিক আছে? এবং যাদের আর কি মোলার দ্রাব্যতাটা 0.01 মোল পার লিটারের কম আর কি, যদি আরও মানে স্পেসিফিকলি ডেটা দিয়ে বলতে হয়। এখানে সলিবিলিটি প্রোডাক্ট কীভাবে আমাদের লিখতে হয়, বিভিন্ন টাইপের সল্টের জন্য সলিবিলিটি প্রোডাক্ট লেখা শিখিয়ে দিয়েছে। জেনারেল টার্মে আমরা যেটা করেছিলাম, জেনারেল টার্মে আমরা যেটা করলাম সে জেনারেল টার্মে ওটা লেখাটা শিখিয়ে দিয়েছে। বিভিন্ন সল্টের কীভাবে লেখা হচ্ছে এইগুলোকে একটু লেখা প্র্যাকটিস করবি। তো তুই নিজে এজিবিআরটা খাতায় লিখবি, দিয়ে দেখলি যে এজিবিআরের খাতার সলিবিলিটি কেএসপিটাকে তুই বইয়ে যে দ্রাব্যতা গুণফলটা লিখেছে সেটার সাথে তুই লিখতে পারছিস নাকি নিজের মতো করে, ঠিক লিখতে পারছিস নাকি। দেন টাইপগুলো, এ বি টাইপ, AB2 টাইপ, দেন তোর বইয়ে ডাইরেক্ট AXBY টাইপে চলে এসেছে। দিয়ে সেখান থেকে এই যে সলিবিলিটি কেএসপি ডেটাটা এসের টার্মে এস স্কোয়ার, তারপরে এখানে S টু দি S কিউব, 4S কিউব বা X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y, S টু দি পাওয়ার X প্লাস Y, এরকম ঠিকঠাক টার্মিনোলজি তুই ক্যালকুলেট করতে পারছিস নাকি, যেটা আমি একটু আগে বোর্ডে করছিলাম। একটু চেক করে নিবি যে তুই এরকম করে কেএসপি লিখতে পারছিস নাকি। এখানে অনেক কিছু ডেটা দিয়েছে। বেশ, এবার এইবার এখানে এই পয়েন্টগুলো কি আছে বলতো, দ্রাব্যতা গুণফলের মাল থেকে মোলার দ্রাব্যতার তুলনা, এগুলো কি হচ্ছে, এগুলো নিউমেরিক্যাল করতে আমাদের সুবিধা করবে। দেখ প্রতিটা বলার পর 2 নম্বর বলার পর দেখ একটা নিউমেরিক্যাল করে দিয়েছে। এখানে পয়েন্টগুলো বলার পর, যে কোনো একটা পয়েন্ট বলার পর একটা করে নিউমেরিক্যাল করে দিয়েছে। এগুলো আমাদের কাজে লাগবে নিউমেরিক্যাল করতে, ঠিক আছে? এই পয়েন্টগুলো আলাদা করে পড়ার কিছু নেই, এটা নিউমেরিক্যাল করতে হেল্প করবে। তার আগে তুই যদি একবার এই পয়েন্টগুলো রিডিং দিস কি, এরপরে নিউমেরিক্যালটা ফট করে বুঝে যাবি। আর আমি এই পয়েন্টগুলো নিউমেরিক্যাল করাতে করাতে এক্সপ্লেন করবো,
ঠিক আছে। সো এখানে যেটা লেখা রয়েছে এর সমস্ত জিনিসই তুই জেনে যাবি, কারণ আমি নিউমেরিক্যাল করতে গিয়ে বলবো, আগে একবার বলবো আবার নিউমেরিক্যাল করতে গিয়ে বলবো, দুবার খেটে লাভ নেই। তোর যদি ইচ্ছা হয় তুই এই জিনিসগুলো একবার রিডিং পড়তে পারিস, তাহলে নিউমেরিক্যাল করতে হেল্প হবে, ঠিক আছে। এবার আমি নিউমেরিক্যাল করতে গিয়ে এই কথাগুলোই বলবো আবার, সো চিন্তার কিছু নেই, দুবার বললাম একই জিনিস। দেন তারপরের পেজে আমি একটু পেরিয়ে গিয়ে ছবি তুলেছি, স্বল্পদ্রাব্য আয়নীয় যৌগে মোলার দ্রাব্যতার উপর সম আয়নের প্রভাব। কমন আয়ন ইফেক্ট কী করে? কমন আয়ন ইফেক্ট তার সলিবিলিটিকে কমিয়ে দেয়। তাহলে কোন জায়গাটা আন্ডারলাইন করবি? মোলার দ্রাব্যতার যে হ্রাসের ঘটনা, তাহলে তার যে সলিবিলিটি সেটা কি হবে? সাপ্রেস হয়ে যাবে, কমে যাবে, সেটাকে আমরা বলবো সম আয়ন ইফেক্ট। সম আয়ন ইফেক্ট বলা পাতে ব্যাখ্যা বলতে গিয়ে এখানে কিছু ডেটা বলেছে AgCl দিয়ে, তাহলে এটা আবার নিউমেরিক্যাল করতে গিয়ে আমরা ইউজ করবো বলছিলাম না, নিউমেরিক্যাল করতে গিয়ে এখানে কাজে লাগবে, নিউমেরিক্যাল করাই বুঝে যাবে। দ্রাব্যতা গুণফলের নীতি, দ্রাব্যতা গুণফলে যে কিউ, তাহলে যদি সলিবিল মানে স্যাচুরেটেড সলিউশন না হয়, অদক্ষিপ্ত হবে, তার কি প্রেসিপিটেশন পড়বে, তার উদাহরণ আমরা পাবো। তাহলে CaSO4 দিয়েছে ধর, তার কি অদক্ষেপ হবে? এটাকে বলতে গেলে তার ভবিষ্যৎবাণী করা যাবে কিভাবে? তার যে দ্রাব্যতা গুণফল KSP এবং আয়নীয় গুণফল QSP বা Q, তার তুলনা করলেই হবে। যদি QSPর ভ্যালুটা এখন KSPর থেকে কম হয়, তাহলে তুই জানবি আচ্ছা প্রেসিপিটেশন হবে না, এখনও কিছুটা সল্ট ডিসোসিয়েট হবে, ক্যালসিয়াম এবং সালফেট আয়নের পরিমাণটা বাড়বে এবং স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে। যদি বেশি হয়ে যায় তাহলে কি করবে? তাহলে তখন প্রেসিপিটেশন স্টার্ট হবে, সেই কথাটা এখানে বলেছে, এক্সপ্লেন করে দিয়েছি এগুলো সবই। এই তিনটে পয়েন্ট একটু দেখে নেবি। যদি কম হয়, যদি কম হয় তাহলে কি হবে? অদক্ষেপ ঘটবে না। বেশি হয়ে গেলে কি হবে? অদক্ষেপ ঘটবে। সমান হয়ে গেলে কি হবে? কোনো অদক্ষেপ ঘটবে না, কারণ এটা সম্পৃক্ত অবস্থায় আছে, কারণ KSPকে আমরা ডিফাইন করি তো স্যাচুরেটেড সলিউশন বানাচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার এই পয়েন্টগুলোকে এই যে ব্যাখ্যা করার সময় আবার ওই একটা নিউমেরিক্যালি করে দিয়েছে, তো চাপ নেই। এরপরে যে নিউমেরিক্যালগুলো রয়েছে এখান থেকে দেখ, যতগুলো নিউমেরিক্যাল করা রয়েছে সব নিউমেরিক্যাল তো আমার হাতে ধরে শেখানো সম্ভব হবে না। আমি প্রতিটার যে টপিক, আমরা যে 4টে ক্লাস করলাম, 4টে ক্লাসে 4টে ডিফারেন্ট কনসেপ্ট আমরা শিখলাম, প্রতিটা কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি কিছু কিছু নিউমেরিক্যাল তুলে নেবো, যেন প্রতিটা কনসেপ্ট এবং প্রতিটা কনসেপ্টের আন্ডারে যে যে সাব কনসেপ্ট বা কোশ্চেন হতে পারে, যেমন সলিবিলিটি প্রোডাক্টের কোনো একটা হতে পারে প্রেসিপিটেশন পড়বে কি পড়বে না সেটার ধারণা দাও, বা সলিবিলিটি বার করতে বলতে পারে, বা কমন আয়ন ইফেক্ট দিয়ে কিছু একটা কোশ্চেন দিতে পারে। তাহলে এই যে 2-3টে কনসেপ্ট সলিবিলিটি প্রোডাক্টের আন্ডারে ঢুকে রয়েছে, তাহলে 2-3টে কনসেপ্টকে কাজে লাগিয়ে 2-3টে নিউমেরিক্যাল করানো। তাহলে যতগুলোর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কনসেপ্ট রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমি কিছু নিউমেরিক্যাল করিয়ে দেবো। সেই নিউমেরিক্যালগুলো তোর বইয়ের সলভ নিউমেরিক্যালই হবে, এবং ছায়া প্রকাশনীর সলভ নিউমেরিক্যালগুলো খুবই সুন্দর। কেন? কারণ ওটা একদম বোর্ডস পারপাসে তো দেওয়াই, তার সাথে সাথে ওটা এন্ট্রান্স পারপাসেও দেওয়া। তাহলে ওখানে এন্ট্রান্সে যে যে টাইপ অফ কোশ্চেন আসতে পারে, অলমোস্ট সব টাইপগুলোরই একটা দুটো করে কোশ্চেন কিন্তু সলভ করানো রয়েছে। তা ছায়া প্রকাশনীর সলভ নিউমেরিক্যালগুলো করলে তোর নিউমেরিক্যাল সলভ করার যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স হবে, ঠিক আছে। এবং ছায়া প্রকাশনীর সলভ নিউমেরিক্যালগুলো করার পর তুই যদি যেই মেন্স, নিট, WBJEE, যেই অ্যাডভান্স এসব লেভেলের কোশ্চেন দেখিস, তুই দেখবি হ্যাঁ কনসেপ্টগুলো আমি বুঝতে পারছি, চিনতে পারছি, ঠিক আছে। যেই মেন্স লেভেল পর্যন্ত তোর সমস্ত নিউমেরিক্যালি তোর ইজি মনে হবে ছায়া প্রকাশনীর সলভ নিউমেরিক্যালগুলো করার পর। এবার ওখানে যে 15টা-20টা আছে, শুধু কি আর 15টা-20টা নিউমেরিক্যাল করলে হবে? 15টা-20টা নিউমেরিক্যাল তোর একটা কি বলবো নন লিটারেচারের মতো, যে হ্যাঁ ওখান থেকে আমি সলভ করেছিলাম, কনসেপ্টগুলো পড়েছিলাম। এবার প্রচুর আরও ফার্দার নিউমেরিক্যাল তোকে বা MCQ তোকে সলভ করে নিতে হবে এই কনসেপ্টগুলোকে রিটেন করার জন্য, ঠিক আছে। এই বলার, সেই জন্য আমি ছায়া প্রকাশনীর সলভ নিউমেরিক্যালগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করিয়ে দেবো। মেন যে কনসেপ্টগুলো রয়েছে যেখান থেকে কোশ্চেন হতে পারে সেগুলোকে কভার করার জন্য। এরপরে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়া এবং আয়নিক ইকুইলিব্রিয়ার নিউমেরিক্যাল করে দেবো। একটা ক্লাসে কেমিক্যালের সলভ করে দেবো, একটাতে আয়নিকের। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার করলেই আমাদের ইকুইলিব্রিয়াম কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না। ইকুইলিব্রিয়ামে তাহলে কতগুলো ক্লাস লাগলো? কেমিক্যালটা বোঝাতে 2টো, আয়নিকটা বোঝাতে 4টে, তাহলে 6টা। 2টো ক্লাস লাগবে নিউমেরিক্যাল করাতে, 8টা 9টা মতো ক্লাস লাগলো ইকুইলিব্রিয়াম পড়াতে। অনেকটা বড় চ্যাপ্টার, সেজন্য বড় টাইম, বেশি টাইম লাগবেই। আচ্ছা, এরপর আমাদের থার্মো আছে। থার্মো 4টে কি 5টা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে, তাহলেই তো আমাদের মেজর সিলেবাস শেষ। তারপরে তো ওই এনভায়রনমেন্ট কিছু আছে, এনভায়রনমেন্ট হয় একটা ক্লাসই শেষ হয়ে যাবে, নয়তো এনভায়রনমেন্ট শেষ করতে একটা ক্লাসে থিওরি, একটা ক্লাসে প্রিভিয়াস ইয়ার, এইটুকুই। আর যদি দেখি প্রিভিয়াস ইয়ারে খুব বেশি কিছু নেই, একটা ক্লাসেই টেনে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এতটাই, নেক্সট আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস শুরু করবো।